একটা দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই আসে। আর এইটা পড়তে গিয়ে আমাদের কিন্তু এরই সাথে সাথে আর অনেকগুলো বিষয় আলোচনায় চলে আসবে। পুরো পার্ট অফ হিস্ট্রি যে বিষয়গুলো যেমন আসবে, এর সাথে অন্যান্য বিষয়গুলো আমাদের আসবে। আচ্ছা, আমরা সবাই এটা জানি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই এক একটা পার্ট অফ স্পিচ বলে। যেমন এখানে যে একটা উদাহরণ দিয়ে দেওয়া আছে, যে করিম ইজ এ গুড বয়। হ্যাঁ, এখানে করিম, ইজ, এ, গুড বয়, প্রত্যেকটা শব্দই কিন্তু এক একটা পার্ট অফ স্যার স্পিচ। আপনার স্ক্রিন চলে গেছে, আরেকজন ম্যাডাম স্ক্রিন শেয়ার দিয়েছিল। হ্যাঁ, সাবিত্রী ম্যাডাম ওনার স্ক্রিন শেয়ার দিছে, তাই আপনারটা দেখতে পাচ্ছি না। ওটা দেখা যাচ্ছে না। সাবিত্রী ম্যাম ওনার হুম, স্ক্রিনটা শো করছে আর কি, শেয়ার করছে। আচ্ছা। বুঝতে পারছি না তো দেখতেছি। হুম। এখন? না এখন হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, আর হ্যাঁ করতে এখন। পারবে না, তাকে অফ করে দেওয়া হয়েছে। ঠিক আছে। জি স্যার। এই অপশনটা চালু চালু মানে রাখলে কিছু সমস্যা আছে, আবার সুবিধা আছে। আচ্ছা, এখন একজনকেই রাখা হয়েছে, একজনই পারবে এখন। আচ্ছা, যেটা আলোচনা করছিলাম যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই মূলত এক একটা পার্ট অফ স্পিচ। এখন বাক্যে যদি ব্যবহৃত না হয়, সেটি কিন্তু কোনো পার্ট অফ স্পিচ হবে না। তার মানে কি, সকল ওয়ার্ডই পার্ট অফ স্পিচ হবে না। অর্থাৎ পার্ট অফ স্পিচ ই, মানে এখানে বলছে সকল পার্ট অফ স্পিচ ই ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ড পার্ট অফ স্পিচ না। যেমন আমরা যদি বলি যে ওয়াটার, এখানে একটা শব্দ বললাম ওয়াটার, শুধু সে তো আর বাক্যের মধ্যে ব্যবহৃত হয় নাই, তাহলে সে কিন্তু পার্ট অফ স্পিচ হবে না। এখানে শর্তটাই হচ্ছে বাক্যে ব্যবহৃত হইতে হবে, বাক্যের একটা অংশ হইতে হবে। ওটা শুধু আলাদা একটা শব্দ বললে, সম্পূর্ণ আলাদা একটা শব্দ মাত্র, সেটি কিন্তু, যেমন আমরা যদি বলি ওয়াটার ইজ লাইফ, তাহলে এখানে ওয়াটার একটা পার্ট অফ স্পিচ, কারণ সে, এই ওয়াটারটা হচ্ছে বাক্যেরই একটা অংশ, সেই জন্য পার্ট অফ স্পিচ। কিন্তু শুধু অর্ডার অর্ডার বললে বা যে কোনো একটা ওয়ার্ড বললে, সেটা কিন্তু পার্ট অফ স্পিচ হবে না। পার্ট অফ স্পিচ 8 প্রকার, এটা আমরা জানি। এক ভাবে এক মানে এক স্লাইডে যদি আমরা দেখি, তাহলে কোনো কিছুর নাম মানে নাউন, নামের পরিবর্তে যে বসে সে হচ্ছে প্রোনাউন। ঠিক আছে। এবং নাউন, যে অ্যাডজেক্টিভ হচ্ছে কি, দোষ গুণ অবস্থা বোঝায়। নাউনের দোষ গুণ অবস্থা না, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্ব হচ্ছে কোনো কিছু করা। হ্যাঁ, অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া কিভাবে কখন কোথায় সম্পন্ন হয় সেটি বোঝায়, অর্থাৎ তথ্য বেশি দেয়। ঠিক আছে। আর প্রিপোজিশন হচ্ছে কোনো বাক্যের মানে কোনো শব্দের আগে বসে সব মানে বাক্যের অন্যান্য যে ওয়ার্ড গুলো আছে তার সাথে একটা সম্পর্ক স্থাপন করে। আর কনজাংশন হচ্ছে দুই বা ততোধিক বাক্যকে যোগ করে দেয়। আর ইন্টারজেকশন হচ্ছে দুঃখ, আনন্দ, আবেগ এগুলো প্রকাশ করে। এখানে উদাহরণগুলো দেওয়া আছে, আমরা ডিটেলস এটাই জানবো আজকে মূলত। একসাথে যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা এভাবে বলতে পারি যে একটা বাক্যের মধ্যে এখানে যেমন আছে, গ্রেট মিরা অ্যান্ড হার ফ্রেন্ড আর দ্য অনলি ব্রিলিয়ান্ট গার্ল উইথ হাইয়েস্ট স্কোর ইন ক্লাস। এই বাক্যটার মধ্যে সব পার্ট অফ স্পিচ আছে এখানে। এবং নাউনই কিন্তু এখানে অনেকগুলো আছে, যেমন মীরা এখানে একটা নাউন, ফ্রেন্ড নাউন, তারপর গার্লস নাউন, স্কোর নাউন, ক্লাস নাউন, এগুলো হচ্ছে নাউন। এবং গ্রেট, এটা দিকে আবেগ অনুভূতি প্রকাশ করছে, এটা ইনজেকশন, ইন্টারজেকশন। তারপর অ্যান্ড অ্যান্ড দিয়ে বাক্যগুলো সংযোগ হয়েছে, এই জন্য কনজাংশনটার মধ্যে। কনজাম্পশন। এবং এই যে হার, হার হচ্ছে মানে নাউনের পরিবর্তে করছে, এই জন্য এটা প্রোনাউন। তারপরে এই যে দিটা হচ্ছে আর্টিকেল, এই যে আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, তারপর ব্লিয়ান্ট, হাইয়েস্ট, এগুলো হচ্ছে আহ দোষ গুণ বুঝাইছে, তাই না, এই জন্য এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ। অনলি বলতে মানে এই অ্যাডজেক্টিভ কে আরো, অ্যাডজেক্টিভ সম্পর্কে আরো তথ্য দিয়েছে অনলি এটা ব্লিয়ান্ট। এবং এই ব্লিয়ান্টটা কি, অনলি ব্লিয়ান্ট, এই জন্য এটা অ্যাডভার্ব। আর প্রিপোজিশন হচ্ছে উইথ, এবং ইন হচ্ছে প্রিপোজিশন। একটা সেন্টেন্সের মধ্যে আমরা সবগুলো নিয়ে আসলাম বোঝানোর জন্য আর কি। আচ্ছা, এরপরে নাউন যদি আমরা বলি, নাউন হচ্ছে যত নাম আছে, কিসের নাম, ব্যক্তি, বস্তু, স্থান, যত কিছু নাম আছে, ঋতু, সবগুলোই এক কথা বলা যায় নাউন। নাউনকে কয় ভাগে ভাগ করছিলাম আমরা, নাউন হচ্ছে 5 প্রকার। প্রথমটা হচ্ছে কমন নাউন, ছিল না? না, প্রথমটা হচ্ছে প্রপার নাউন, যেটা প্রপার নাউন হচ্ছে ব্যক্তি, বস্তু, স্থানের নাম বুঝাবে। এরপরটা ছিল কমন নাউন, অর্থাৎ নামবাচক, যেটাকে আমরা বলি নামবাচক। আর এই কমন নাউনটা হচ্ছে জাতিবাচক, অর্থাৎ যেসব নাউন কমন একই শ্রেণীর বস্তুকে বুঝাবে, সেটা হচ্ছে কমন নাউন। যেমন স্টুডেন্ট বলতে, হ্যাঁ, এটা একটা কমন নাউন। ঠিক আছে। ডগস বলতে একটা কমন নাউন, কারণ সমস্ত কুকুরকে বুঝাইছে। স্টুডেন্ট বলতে সমস্ত স্টুডেন্টদেরকে বুঝাইছে। ফ্লাওয়ার বলতে সমস্ত ফুলকে বুঝাইছে।
এগুলো হচ্ছে কমন নাউন, অর্থাৎ একই জাতীয় ব্যক্তি, বস্তু বা স্থানকে যখন কমনলি বুঝায় বলতে মানে কমন কথাটা তো আমরা জানি, কমন পড়ছে বলি, পরীক্ষায় বলি না আমরা এটা কমন পড়ছে, মানে কি একই একই আমি যা যা পড়ে গেছি সেরকমই আসছে, কমন পড়ছে অর্থাৎ একই জাতীয়। স্যার স্যার ডগটা কি প্রপার নাউনে পড়ে না? কোনটা? ডগ। ডগ। ডগ হচ্ছে এই ক্ষেত্রে ডগটা হচ্ছে কমন নাউন বলছে এই কারণে, কারণ কুকুর বলতে সমস্ত কুকুরকে এখানে বুঝাইছে। আবার ডগটা প্রপার নাউনও হতে পারে, মানে এই ক্ষেত্রে উদাহরণের এই ক্ষেত্রে আমি যখন বুঝাই। দা ডগ বলবে তখন কি প্রপার নাউন হবে? হ্যাঁ, ক্যান বি ভেরি কিউট, মানে কি যে কোনো কুকুরই ভালো, মানে কিউট হতে পারে। এখানে যে কোনো কুকুর বুঝেছে, ইট মে বি ব্ল্যাক, হোয়াইট, আর দেশি বিদেশি যে কোনো কুকুরকে বুঝেছে। হ্যাঁ, কমন, এই জন্য এটা কমন নাউন হিসেবে এখানে হ্যাঁ। ব্যবহৃত হয়েছে। আর এখানে এইখানে ডগটা ডগ কোনো নাম বলতে কি না, ডগের? এখানে কোনো ডগটা কোনো নাম না, সেই জন্য সে প্রপার নাউন না কিন্তু। আচ্ছা, হ্যাঁ, কালেক্ট, ডগের নাম তো টমি হয়, যদি টমি থাকতো তখন সে হচ্ছে প্রপার হতে নাউন পারতো। হইতো। ঠিক আছে। আচ্ছা, কালেকটিভ নাউন কি? অর্থাৎ কোনো ব্যক্তি ও সমষ্টি বুঝাবে অনেকগুলা, যেমন ক্লাব বলতে অনেকগুলা বিষয়ের সমষ্টি, আর্মি বলতে, ক্লাস বলতে, ফ্যামিলি, এগুলো হচ্ছে অনেকগুলা, ফ্যামিলি মানে কি একটা পরিবারের অনেক সদস্যের সমষ্টি, ক্লাস বলতে অনেক স্টুডেন্টের সমষ্টি, ক্লাব বলতে এরকম সদস্যদের সমষ্টি। এই জন্য এটার নাম দিয়েছে সমষ্টিবাচক বা কালেকটিভ। অর্থাৎ তিন প্রকার আমরা জেনে পেলাম, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। আমাদের আরেকটা থাকবে কি ম্যাটেরিয়াল, মানে বস্তু বুঝাবে। হ্যাঁ, যেমন গোল্ড, গ্লাস, স্টার, আয়রন, সিলভার, ক্লথ, যে কোনো ধরনের বস্তু। এটা পরিমাপযোগ্য হতে পারে, আবার কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে। এখানে বলছে ইট ইজ অ্যান আনকাউন্টেবল নাও, এটা হলো আনকাউন্টেবল হবে, অর্থাৎ এটা পরিমাণ করা যায়, অর্থাৎ গণনা করা যায় না, যায় যায় না। না। আনকাউন্টেবল। এই জন্য তাহলে সমস্ত ম্যাটেরিয়ালস নাউনে কি 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 হবে? আনকাউন্টেবল হবে। ঠিক আছে। ইটস এ সাবস্ট্যান্স অর ম্যাটেরিয়ালস দ্যাট ক্যান সি অর টাচ বাট নট কাউন্টেড, দেখা যায়, টাচ করা যায়, কিন্তু গণনা করা যায় না। যায় না। ঠিক আছে, এই জন্য এটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এরপরে আর একটা আছে আমাদের, তাই না, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে কি গুণবাচক। হ্যাঁ, সেটা কোনো গুণবাচক। ব্যক্তির গুণ হতে পারে, কাজের নাম হতে পারে, এগুলো যাই হতে পারে। যেমন আমরা যদি বলি লিবারিটি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, এগুলা কিন্তু দেখা যায় না, নাকি? এটা আইডিয়া, ফিলিং, রিয়ালেশন এন্ড কোয়ালিটিস দ্যাট ডগ ক্যানট হচ্ছে। সি, এটা দেখা যায় না, টাচ করা যায় না, হেয়ার, টেস্ট অর স্মেল, এগুলা হ্যাঁ করা যায় না। উই ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইমাজিন, এগুলো শুধু আমরা বুঝতে পারি বা ইমাজিন করতে পারি, বাট কান্ট ইভেন সি ইট, এটা দেখা যায় না। যেমন কাইন্ডনেস, দয়াটা, দয়াটা আপনি দেখতে পারেন, দেখা যায়, এটা লাভটা দেখা যায়, অনুভব করার বিষয়। হ্যাপিনেসটা কি দেখা যায়? বিউটিটা কি দেখা যায়? কোনোটাই দেখা যায় না, টাচ করা যায় না, হেয়ার মানে শোনারও যায় না, মানে টেস্ট নেওয়া যায় না। এগুলো শুধু অনুভবের বিষয়, এটা আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইমাজিনেশনের বিষয়। ইটস এ ফিলিং, হ্যাঁ, নট এ ফিজিক্যাল থিং, মানে ফিজিক্যালি এগুলো দেখানো যায় না। এই ধরনের জিনিস মানে নাউন গুলোকে আমরা বলছি গুণবাচক বা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা পাঁচ প্রকার নাউনের নাম জানলাম, এবং কোনটা কোন নাউন, হ্যাঁ, সেটা আমরা সাথে সাথে জেনে নিলাম। আচ্ছা, নাউন এখন চিনবো কেমনে? হ্যাঁ, নাউন চেনার উপায় কি? নাউন মানে নাউন চেনা মানে একটা বাক্যের মধ্যে এখানে শুরুতে আর একটা জিনিস বলে রাখা দরকার, যে এই যে পার্ট অফ স্পিচ বা একটা যে কোনো একটা শব্দ, সে কিন্তু তার বসার অবস্থান ভেদে সে চেঞ্জ হয়ে যেতে পারে। হুম, সে বসার অবস্থান ভেদে চেঞ্জ হয়ে যেতে পারে, তার নাম পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন একই ব্যক্তি আহ, তার এক জায়গায় গেলে সে তার ভাই, আর এক জায়গায় গেলে সে তার বোন, আর এক জায়গায় সে গেলে সে তার বন্ধু, মানে ব্যক্তি কিন্তু একই জন। ঠিক একই শব্দ বাক্যের যে জায়গাটায় বসছে ওই বসা অনুসারে তার কিন্তু কি বলে মানে নামটা পরিবর্তন হয়ে যায়, মানে এই পার্ট অফ স্পিচ গুলা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এইটা কিন্তু একটা কমন বিষয় আমাদের মনে রাখতে হবে। এখন নাউন আমি চিনবো কেমনে? নাউন চেনার জন্য অনেকগুলো বিষয় আছে। সাধারণত যেমন বাক্যের সাবজেক্টটা সাধারণত নাউন হয়, দেখবেন অনেক বাক্যের সাবজেক্ট সাধারণত নাউন হয়, আবার অবজেক্টটাও সাধারণত নাউন হয়, এরকম হতে পারে। হ্যাঁ, তারপরে দেখবেন প্রিপোজিশনের পরে যেটা বসে সেটা সবসময় নাউন থাকে, আর্টিকেলের পরে যেটা বসে সেই সময় সেটা নাউন থাকে। এরকম অনেকগুলো নিয়ম আছে। এইখানে যেটা বলছে চেনার কিছু উপায় এখানে বলে দিয়েছে, যেমন হেয়ার, অ্যাডভাইস, মানি, এই নাউন গুলো সর্বদা সিঙ্গুলার হয়। এটা আর একটা বিষয়, এস বাই এস যুক্ত হয় না এক্ষেত্রে। মানে চুলগুলো, হেয়ার, অ্যাডভাইস, মানি, এইগুলো সবসময় কি ধরতে হবে? সিঙ্গুলার ধরতে হবে। জোড়া শব্দ সবসময় প্লুরাল হয়। হুম, প্লুরাল হয় বলতে যেমন জোড়া মানে কি, সিজার্স মানে এক জোড়া থাকে, স্পেকটেকলস এক জোড়া থাকে,
ট্রাউজার্স, সক্স, গ্লোভস, এগুলো সব জোড়া জোড়া থাকে। এই জোড়াযুক্ত যত শব্দ সেইগুলো মানে সবসময় প্লুরাল হবে এবং শেষে এস বাই এর যুক্ত থাকে। যেমন এই দেখেন, এই যে প্রত্যেকটার আর সাথে এস বা স্পেসিফিক্যাল এর শর্ত যুক্ত কি? থাকে। আর কালেকটিভ নাউন যেগুলা, সেগুলো সবসময় সিঙ্গুলার হয়। হ্যাঁ, মানে টিমটা অনেকগুলো মানুষের সমষ্টি বা গ্রুপ অফ স্টুডেন্টস হতে পারে, কিন্তু যাই হোক না কেন সে কিন্তু সিঙ্গুলার ধরবো তাকে আমরা সবসময়। এইরকম কিন্তু মানে পরীক্ষার সময় এরকম বাক্য দিয়ে আসে কিন্তু, যে নিচের কোনটি আহ, কোন নাউন বা এরকম আসতে পারে, বা এখানে দিয়ে রাখলো এখানে ইজ হবে না আর হবে। সেই ক্ষেত্রে আমাদের কালেকটিভ নাউন থাকলে সেটা কিন্তু সিঙ্গুলার ধরতে হবে, সবসময় সিঙ্গুলার ধরতে হবে। আর যেসব নাউন দ্বারা দৈর্ঘ্য, পরিমাণ, টাকা, ওজন, সংখ্যা ইত্যাদি নির্দেশ করে সেইগুলোর শেষে ক্ষেত্রে নাউনের শেষে এস বা এস যুক্ত হয় না। যেমন ফুট। হ্যাঁ, ফুট বলতে কতটুকু, কয় ফুট। মিটার, পেয়ার, স্কোর, ডজন, ইয়ার্ড, ইয়ার্ড, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, এইগুলোর শেষে সাধারণত এস বাই এস যুক্ত হবে না, অর্থাৎ সেটা সবসময় কি ধরতে হবে? হ্যাঁ, প্লুরাল। প্লুরাল ধরতে হবে। বাক্যের শুরুতে অন থাকলে পরবর্তীতে সেটা অনস হয়ে যায়। এইগুলো, এটা নাউন চেনার চেনার কিছু উপায়। এরপরে যেটা আছে, আরো কিছু উপায় আছে আমাদের। আইদার, নাইদার, নর, এই যুক্ত যদি শব্দ থাকে এগুলো সিঙ্গুলার হয়। ঠিক আছে? জীবিত ব্যক্তির ক্ষেত্রে হুজ বসে, আর যার জীবন নাই সেক্ষেত্রে বসবে হুইস। মানে ব্যক্তির ক্ষেত্রে হুস আর বস্তুর ক্ষেত্রে হুইস। নন কাউন্টেবল নাউন গণনা করা যায় না, যেটা আমরা বললাম ওই যে কি ম্যাটেরিয়ালস নাউন যেগুলো, যেমন মিল, কটার, এগুলো গণনা করা যায় না, এগুলো নন কাউন্টেবল। আর কাউন্টেবল গণনা করা যায়, যেমন গ্লাস অফ ওয়াটার, গ্লাস অফ মিল্ক, এগুলো তো গণনা করা যায়। পরিমাণ বেশি বুঝাইতে নন কাউন্টেবল হবে। হুম। আর কাউন্টেবলের ক্ষেত্রে, নন কাউন্টেবল এবং কাউন্টেবলের ক্ষেত্রে মাছ, মেনি ব্যবহার করা হয়। আর তবে মোর উভয় ক্ষেত্রেই হতে পারে। অর্থাৎ আনকাউন্টেবল হইলে মাছ ব্যবহার করা হবে, যেটা গণনা করা যায় না, মাছ। আর যেটা গণনা করা যায়, মেনি। হ্যাঁ, কাউন্টেবল হয়ে যাবে সেটা। পরিমাণ যদি কম বুঝাতে নন কাউন্টেবল, এবং কাউন্টেবলের ক্ষেত্রে লেস বা ফিউয়ার ব্যবহার করা। এগুলা মানে বিভিন্ন সময় কারেকশনের ক্ষেত্রে বা ইংরেজির অনেক ব্যবহারের ক্ষেত্রে এই জিনিসগুলো কাজে লাগে। আচ্ছা, এখন আমরা নাউনের ক্ষেত্রে মূলত এটুকুই। আর নাউন কোথায় কোথায় বসে এইটা নিয়ে আমি ছোট্ট করে আমাদের এইটা যখন আমি আপনাদের পিডিএফটা দিয়ে দেব, তখন এক এক কথায় মানে নাউন কোন জায়গা কোন জায়গা দেখলেই বুঝতে পারবো যে এইটা নাউন। কয়েক মানে 5-6টা জায়গা আছে, সেই জায়গাগুলোর পরে সবসময় নাউন বসে আর কি। সেইটা আমি অ্যাড করে আপনাদেরকে দিয়ে দেবো। এরপরে আমরা শিখবো হচ্ছে প্রোনাউন। যেটা প্রোনাউন তো আমরা জানি অনেক প্রকার হতে পারে। পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, রিলেটিভ, ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, ডিস্ট্রিবিউটিভ এবং রিসিপ্রোকাল প্রোনাউন। অর্থাৎ অনেক ধরনের প্রোনাউন আছে, প্রত্যেকটা প্রোনাউন সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকতে হবে। এখন প্রোনাউনটা কি? আসলে নাউনের পরিবর্তে যে বসে সেই হচ্ছে প্রোনাউন, অর্থাৎ যেটা নাম ছিল নামের পরিবর্তে যেটা বসছে সেইটাই হচ্ছে প্রোনাউন। এই সেই এরকম হতে পারে। এর মধ্যে একটা ছিল যে রিফ্লেক্সিভ। মানে কি? রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের অবজেক্ট ও পসেসিভ প্রোনাউনের সাথে সেলফ যুক্ত থাকলে বা সেলফস যুক্ত থাকলে তখন সেটা হয়ে যায় রিফ্লেক্সিভ। রিফ্লেক্স কথাটার অর্থ হচ্ছে প্রতিফলিত হয়ে আসছে, রিফ্লেক্স হয়ে আসছে। এখানে বাধা পাইছে, ওখান থেকে ফিরে আসছে। প্রতিফলন। হ্যাঁ, প্রতিফলিত হওয়া, রিফ্লেক্সিভ। যেমন মাই, এই যে কি আই, মাই সেলফ, হার সেলফ, দেম সেলফ, আওয়ার সেলফ, এইগুলা যদি, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপরে যেটা আছে ডিমনস্ট্রেটিভ। ডিমনস্ট্রেট মানে কি? নির্দেশ করা। তাহলে নির্দেশ কিভাবে করে? দিস এইগুলো, দ্যাট ওইগুলো, দোস এইগুলি, দিজ আর দোস ওইগুলো, এগুলো দিয়ে নির্দেশ করছে, এইগুলো ওইগুলো, হ্যাঁ, এইটা ওইটা, এগুলো নির্দেশ করে। এই জন্য এটার নাম দিয়েছে কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নিচের কোনটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নিচের কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন, বা বাক্যে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা, মানে বেসিক গুলো থাকলে যে ধরনের প্রশ্ন ঘুরে আসুক না কেন সেটি কিন্তু পারা যায়। এখন এক কথায় যদি আমরা পার্সোনাল প্রোনাউন গুলো দেখি এখানে, যেমন এখানে 3টা পার্সন থাকে, তাই না? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর এটা কি? 3টা পার্সন আর সিঙ্গুলার প্লুরাল থাকে আর কি। আর এই যে সিঙ্গুলার প্লুরাল, ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল, আই উই। চার্টটা একটু গ্রুপে দিয়ে দেবেন স্যার। এই পুরো পিডিএফটাই তো আপনাদেরকে দিয়ে দেওয়া হয়, সমস্যা নেই। হ্যাঁ, এইটা তো দিয়েই দেওয়া হয়, প্লাস এর সাথে আরো কিছু অ্যাড করে দেওয়া হয়। অর্থাৎ পড়াইতে গিয়ে মনে হয় যে এই জায়গাগুলোতে আরো কিছু অ্যাড করা দরকার।
তখন সেইটাও কিন্তু অ্যাড করে দিয়ে দিই। এই চারটা যদি আমার একসাথে একসাথে থাকে তাহলে পার্সোনাল প্রোনাউন নিয়ে কিন্তু আর কোনো ঝামেলা হওয়ার কথা না। সাবজেক্টিভ প্রোনাউন মানে কি, এগুলো হচ্ছে সাবজেক্টিভ রূপ, এইগুলো হলো অবজেক্টিভ রূপ। এটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ আকারে যেটা হয়, পসেসিভ প্রোনাউন আকারে যেগুলো হয়। রিফ্লেক্সিভ থাকলে যেমন আই থাকলে মাই সেলফ, উই থাকলে আওয়ার সেলফ, ইউ থাকলে এই যে এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন বলে এগুলোকে, তাই না? এইমাত্র যেটা আমরা শিখে আসলাম, দেখলাম আমরা যেটা, সেইটা। আর সাবজেক্টিভ প্রুফ অবজেক্টিভ প্রুফ থাকে, আর একটা থাকে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভ অ্যাডজেক্টিভ কি, যেমন আই থাকলে মাই, উই থাকলে আওয়ার। এটা হলো পসেস কথাটার অর্থ কি, পসেসিভ মানে হচ্ছে অধিকারভুক্ত, অধিকারে থাকা। যেমন দিস কার ইজ মাইন, হ্যাঁ, এই যে এটা পসেসিভ প্রোনাউন হয়ে যায় তখন। হ্যাঁ, এই মাইন, দিস কার ইজ মাইন, এই গাড়িটা আমার অধিকারে। ঠিক আছে, এই টাইপের যেটা হয়। তাহলে এক কথায় পার্সোনাল প্রোনাউনের সব ফর্মগুলা এই জায়গাটার মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, এরপরে ওই যে যেটা শিখলাম ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ মানে কি দিজ। এখানে ছবি দিয়ে দেখাইছে, দেখেন দিজ, এই ছবি দিয়ে দেখাইছে, এটা দিজ। আর দিজ এইগুলো অর্থাৎ প্লুরাল নাম্বার হয়ে গেলে তখন হয়ে যাবে দিজ। আর দ্যাট হলো ওই, দূরের থেকে দেখাইছে ওই। আর ওইগুলো দোজ, প্লুরাল নাম্বারে। তাহলে সিঙ্গুলারের দিজ, প্লুরালের দিজ। এটা দিজ আর এটা দিজ, এটা দ্যাট, এটা দোজ, মানে উচ্চারণটা একটু বড় হবে। এইটা হচ্ছে আমাদের কি এটা কি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, তাই না? এই যে উদাহরণগুলা এইভাবে দেওয়া হয়েছে। আচ্ছা, আর রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো একসাথে আমরা দেখলাম, এখানে আবার একটু দেখাই দেওয়া হয়েছে সাবজেক্টিভ প্রুফ, তারপর এটার অবজেক্টিভ প্রুফ, তারপরে এটা রিফ্লেক্সিভ প্রুফ। ঠিক আছে, আই, আই হচ্ছে সাবজেক্ট, মাই মি হয়ে যাবে, আর হচ্ছে মাই সেলফ। ইউ, ইউ ইউর সেলফ। হি, হিম, হিমসেলফ। হ্যাঁ, শি, হার, হারসেলফ। এটা আমরা জানি, এগুলো একসাথে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আর একটা আছে আমাদের রিলেটিভ, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে কি, রিলেশন মানে কি, রিলেটিভ মানে হচ্ছে সম্পর্ক, না রিলেশন, সম্পর্ক স্থাপন করবে কিসের সাথে, একটা বাক্য আর একটা বাক্য, দুইটা বাক্যের সাথে একটা সম্পর্ক স্থাপন করবে। এগুলা কি হতে পারে, হু, হুজ, হুম, হুইচ, দ্যাট, এগুলো হতে পারে। যেমন আই হ্যাভ লস্ট দ্য বুক, এটা বাক্য। ইউ গিভ মি, মানে যে বইটা তুমি আমাকে দিয়েছিল, অর্থাৎ ইউ গিভ মি দি বুক, আই হ্যাভ লস্ট দ্য বুক, এই দুইটা বাক্যকে যুক্ত করছে এখানে দ্যাট দিয়া। হ্যাঁ, অর্থাৎ রিলেশন তৈরি করে দিয়েছে এইটা, দ্যাটটা। এই দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলা, যেগুলো দিয়ে সরাসরি প্রশ্ন করা বোঝায়, সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হুজ পেন ইজ ইয়োর্স, তোমার কলম কোনটা। হু ইজ হি, সে কি করে। এগুলাকে বলছি আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ প্রশ্ন করার জন্য যেটা ব্যবহৃত হয়, আর রিলেশন বা সম্পর্ক বোঝাইতে যেটা ব্যবহৃত হয়। ঠিক আছে, আর লাস্টে যেটা আছে এক জাতীয় বা একাধিক ব্যক্তিবস্তুর মধ্যে পৃথক বুঝাইতে, যেমন ইচ, ইচ মানে কি প্রত্যেকেই। আইদার এর পরে কি অর, নাইদার নর, আইদার অর নাইদার নর। এভরিবডি, নোবডি, এভরিওয়ান। যেমন এই যে বলছে আইদার অফ দ্য টু বয়েজ ইজ ট্যালেন্ট, হ্যাঁ, আইদার অফ দি টু বয়েজ ইজ ট্যালেন্ট। তারপরে দেয়ার আর টু পেন্স, আইদার ইজ গুড, যে কোনোটাই ভালো, দুইটা কলমের মধ্যে যেটা, যে কোনোটাই ভালো, যে কোনোটাই। একাধিক, এক জাতীয় একাধিক বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথক ভাবে বুঝাইতে যে এইটা হয়, প্রত্যেকেই আলাদা। এই চারটা দিয়ে আমরা আসলে এটার ব্যবহারটা ভালো করে বুঝতে পারি। যেমন হু এবং হুম, এটা বসাইলো ব্যক্তির ক্ষেত্রে। হ্যাঁ, তারপরে হুজ এবং দ্যাট, না, হ্যাঁ, না, শুধু হুজটা বসাইলো বোধ। বোধ বলতে ব্যক্তির ক্ষেত্রেও বসতে পারে, বস্তুর ক্ষেত্রেও হুজ বসতে পারে। আর দ্যাট এবং হুইস, এগুলো বসে জিনিসের ক্ষেত্রে, থিংস, মানে বস্তু বুঝাইলে বসবে, দ্যাটও বসতে পারে, হুইসও বসতে পারে। ঠিক আছে, এই 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 চারটা দিয়ে আমরা সবকিছু একসাথে বুঝতে পারি এখানে। আচ্ছা, আর এক ধরনের প্রোনাউন আছে, সেটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন অর্থাৎ একাধিক ব্যক্তি বস্তুর মধ্যে যখন সম্পর্ক বোঝায় তখন সেটাকে বলে রিসিপ্রোকাল প্রোনাউন, অর্থাৎ পারস্পরিক প্রতিক্রিয়াশীল। হ্যাঁ, প্রতিক্রিয়াশীল মানে কি, প্রতিক্রিয়াশীল মানে হচ্ছে আমি একটা কথা বললাম, আপনি কোনো উত্তর দিলেন না, তাহলে আপনি কি প্রতিক্রিয়াশীল, মানে আপনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না, রেসপন্স করলেন না, তাহলে সেটা কিন্তু রিসিপ্রোকাল হলো না। অর্থাৎ মনে করেন এখানে আছে এ আর এখানে আছে বি। হ্যাঁ, এখন এ বি কে মারলো, বি চুপচাপ বসে থাকছে, বি কি, বি তো তখন রিসিপ্রোকাল হয় নাই। বি যদি আবার একে মারতে আসে তখন সেটা হবে সে প্রতিক্রিয়া দেখাইছে, যে আমারে তুই মারছস, তোরে আমি মারবো। ঠিক আছে, এটাকে প্রতিক্রিয়াশীল বলি আমরা। অর্থাৎ
একাধিক ব্যক্তি বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে দেয়, যেটা সেই ধরনের রিসিপ্রোকাল শব্দটির মানে হচ্ছে প্রত্যক্ষ। যেমন এখানে বলছে ইচ আদার। হ্যাঁ, ইচ আদার মানে কি একজন আর একজনের, না অন অ্যান আদার, অর্থাৎ দুইজনের মধ্যে হলো অন অ্যান আদার। আর ইচ আদার বলতে অনেকে, যেমন এখানে এই একজন মানুষ আর এই একজন মানুষ, তাহলে এইটার মধ্যে অন অ্যান আদার হয়। আর এখানে আরেকজন আছে, এখানে আরেকজন আছে, তাহলে প্রত্যেকেই প্রত্যেকের হয় যখন, তখন বসে ইচ আদার। যেমন দি 10 স্টুডেন্টস লাভ ওয়ান অ্যানাদার, নাকি বললাম কথাটা? দি 10 স্টুডেন্টস, 10 জন ছাত্র, ওয়ান অ্যানাদার মানে প্রত্যেকেই প্রত্যেকে ভালোবাসে। আর টু সিস্টার্স লাভ ইচ আদার, ও আমি উল্টো বলছি, ইচ আদার হ্যাঁ, হচ্ছে each দুইজনের other ক্ষেত্রে, হচ্ছে ঠিক আছে? দুজনের মধ্যে, হ্যাঁ। ইচ আদার হবে দুইজনের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে হবে অন অ্যানাদার, ঠিক আছে? অন অ্যানাদার, অনেকের ক্ষেত্রে হবে অন অ্যানাদার। আচ্ছা, আর একটা প্রোনাউন আছে যে রিসিপ্রোকাল। অন অ্যানাদার বলতে কি বুঝাইছি, মানে প্রত্যেকে প্রত্যেকের সাথে প্রতিক্রিয়া দেখাইছে আর কি। আর ইনডিফিনিট মানে কি অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে যখন বোঝায়, যেমন এখানে তো পারে অন এনি সাম, মানে কোনো নির্দিষ্ট করে বলে নাই, নোবডি সামবডি এনিবডি, হ্যাঁ এরকম অনেকগুলো হতে পারে। এনি এনি অফ দেম উইল গো, মানে যে কেউ, তাদের মধ্যে যে কেউ যেতে পারে, যাবে। নান ক্যান ডু দিস, কেউ এটা করতে পারে না। সাম আর নিউ অ্যান্ড সাম আর ওল্ড, নির্দিষ্ট করে বলে নাই কিন্তু, অনির্দিষ্ট, কেউ নতুন কেউ পুরাতন এখানে। এই ধরনের হলো ইনডিফিনিট প্রোনাউন। আচ্ছা, এইখানে দেখেন ওইটারই একটা একসাথে চার্ট আকারে দেওয়া আছে। যেমন আমি বলছিলাম বডি জাতীয় যত কিছু আছে, সাম বডি, এনি বডি, নো বডি, এভরিবডি, ঠিক আছে? এখানে সাম দিয়া এগুলা, আবার অন, সাম ওয়ান, এনি ওয়ান, নো ওয়ান, এভরি ওয়ান, থিং, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং। হ্যাঁ, এরপরে যেটা আছে সামহোয়ার, এনিহোয়ার, নাউহোয়ার, আর হচ্ছে এভরিহোয়ার। এই সবগুলাই কিন্তু আমাদের ইনডিফিনিট প্রোনাউন। এর ক্ষেত্রে মূল শব্দটা কি? বডি দিয়ে অনেকগুলো আছে, অন দিয়ে অনেকগুলো, থিং দিয়ে আছে, একসাথে আমরা এভাবে মনে রাখতে পারি। আচ্ছা, ওই যে রিসিপ্রোকালের যে বিষয়টা দেখাইছিলাম, সেটা এখান থেকে ক্লিয়ার করা যাবে আরো। হ্যাঁ, যেমন ওই যে দুইজন হইলে হয় ইচ আদার। এখানে বব অ্যান্ড জ্যাকব প্লে গেমস উইথ ইচ আদার, দুইজন একজনের সাথে খেলে আর কি। ইচ আদার মানে একজন আরেকজনের সাথে খেলে। আর এইখানে আছে কি, মানে দ্য ফ্রেন্ডস শেয়ার ইনফরমেশন অ্যান্ড অপশনস উইথ ওয়ান অ্যানাদার। এখানে অনেকগুলো মানুষের মতো যখন থাকে, অনেকগুলো মানুষের মধ্যে যখন আলোচনা হয়, তখন হচ্ছে অন অ্যানাদার, একজন আর একজনকে। আর এখানে ইচ আদার মানে একজন আর, এখানেও একজন একজনকে, কিন্তু দুইজনের ক্ষেত্রে হবে ইচ আদার, আর বেশি হইলে হবে তখন অন একে অ্যানাদার, অপরকে, ইচ আদারটা একে একে অপরকে, অপরকে, জি। একে অপরকে। ভেরি গুড। আচ্ছা, যেটুকু আলোচনা করছি সেখান থেকে একটা প্রশ্ন আমরা একটু দেখতে পারি। হু ইজ দ্যাট, ইন দিস সেন্টেন্স দ্যাট ইজ এ, কি হবে এটা? দ্যাটটা কি এখানে? এই যে এখানে যে বলছে হু ইজ দ্যাট, এই দ্যাটটা কি Pronoun. হবে এখানে? প্রোনাউন Pronoun, না কনজাংশন Pronoun. নাকি demonstrative pronoun. হ্যাঁ, Pronoun, sir. রিলেটিভ Pronoun. প্রোনাউন। ঠিক আছে, Pronoun. এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন না? Relative আচ্ছা, pronoun. ভেরি গুড। পরের প্রশ্নটা দেখি। পরের, হ্যাঁ I have worked very hard lately in this sentence. আচ্ছা, Lately is এইখানে লেটলি অ্যাডভার্ব, অ্যাডভার্ব, adverb. Adverb. অ্যাডভার্ব না, এই যে লেটলি, অর্থাৎ লেট হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে? ভার্বকে মডিফাই করছে। ভার্বকে modify মডিফাই করছে, অর্থাৎ ভার্বের সাথে সাধারণ কমন সূত্র আছে, ভার্বের সাথে যখন LY এলয় যুক্ত থাকে তখন LY সেটা হয়ে যায় আছে। adverb. অ্যাডভার্ব হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখি। অল স্পোক ইন হিজ ফেভার, সবাই তার পক্ষে কথা বলছিল। হেয়ার দ্য ওয়ার্ড অল, এখানে অলটা কি হবে? Pronoun. Pronoun, sir, Spoke মানে indicative verb, pronoun এখানেও তো মনে স্যার হয়। adverb Pronoun হওয়ার হবে, কথা। প্রোনাউন, Pronoun. এটা হচ্ছে অলটা হচ্ছে প্রোনাউন, ঠিক আছে? প্রোনাউন হুম, স্যার অলটা pronoun কেন? সকলে, এটা হলো সকলে, অনেকগুলো ব্যক্তির পরিবর্তে এটা ঠিক ব্যবহৃত আছে, হয়। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এর পরেরটা আমরা যাই। তাহলে আমরা এরপরে যেটা আলোচনা আসবে, আমাদের নাউন গেল, প্রোনাউন গেল। হ্যাঁ, নাউন শিখলাম 5 প্রকার, ডিটেল শিখে রাখলাম। আর প্রোনাউন অনেকগুলো প্রকার আছে, প্রত্যেকটা আমরা ইন ডিটেল শিখলাম। এরপরে যেটা আসবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। 3 নম্বরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাংলায় যাকে বলে আমরা নাম বিশেষণ।
অর্থাৎ এইটা হচ্ছে কার দোষ গুণ বোঝায়, নাউন বা প্রোনাউন, অর্থাৎ ব্যক্তি যে থাকে বা নাউন প্রোনাউন যে থাকে তার দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা। শুধু দোষ গুণ না, তার মানে সংখ্যা, ওই যে একটা দেখছিলাম স্কোর, হ্যাঁ স্কোর, ঠিক আছে, পরিমাণ বুঝাইতে পারে, তার অবস্থা বুঝাইতে পারে, যেটা যে বুঝায়, যেটা দিয়ে বোঝায় সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ বা নাম বিশেষণ। এখানে অনেক প্রকার অ্যাডজেক্টিভ আছে। তার প্রথমটা হচ্ছে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। এটা কি? অর্থাৎ কোন নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বুঝাইতে, যেমন এখানে নাইস, গুড, ব্যাড, বিউটিফুল, হ্যাঁ, এই যে এই ধরনের যে অ্যাডজেক্টিভ গুলা, এইগুলাকে বলছি ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ দোষ মানে কোয়ালিটিটা বোঝায়, তার কোয়ালিটি বোঝানোর যেটা ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে যেটা আছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক অ্যাডজেক্টিভ, সংখ্যা বুঝাইতে, সংখ্যার ক্রম বুঝাইতে, সংখ্যা ক্রম বুঝাইতে যেটা ব্যবহৃত হয়, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, বা 1 2 3 4 5 সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, অর্থাৎ সংখ্যা অর্ডিনাল বুঝাইতে। নাম্বার। হ্যাঁ, নিউমেরিক নাম্বার বুঝাইছে যেটা, সেই ধরনের কে বলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আছে একটা, বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভও বলে তারে। সেইটা কি? কোয়ান্টিটি বুঝায়, যেটা দিয়ে পরিমাণ আর কি, এক কথা বলা যায় পরিমাণ। যেমন সাম, কিছু, এনাফ অনেক, প্রচুর, মেনি, লিটিল, মাছ, হোল, সাফিসিয়েন্ট মানে কি প্রচুর পরিমাণে, অল, হ্যাঁ, অল, নান। এখানে অলটাই মাত্র আমরা দেখলাম, অলটা প্রোনাউন, তাই না? ওই যে আমি একটু শুরুতে কথা বলছিলাম যে এটা কোথায় বসছে, আসলে তার অবস্থানটা কোথায়, সেইটার উপরে নির্ভর করে কিন্তু তার এই মানে ইয়া হবে, সে কোন কোন পার্ট অফ স্পিচ সেইটা হবে। একই জিনিস এক এক জায়গায় বসলে এক এক রকম হয়। যেমন হ্যাঁ, ওয়াটার ইন দ্য গার্ডেন, ওয়াটারটা কি, ওয়াটার ইন দ্য গার্ডেন যদি আমি বলি, এখানে হচ্ছে ভার্ব। এইটা তখন হয়ে যাবে ভার্ব, হ্যাঁ। আর আবার বাক্যের শেষে যদি অর্ডারটা বসে তখন সেটা হয়ে যাবে নাউন বা অন্য কিছু হয়ে যাবে, তাই না? এরকম একটা বিষয়। এরপরে যেটা আছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যেটাকে বলছে, অর্থাৎ এটা তো নির্দেশ করে, ওইখানে যেটা বলছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটা ছিল আর কি, সেই রকম দিস দ্যাট, মানে ওইটার সাথে মিল আছে এটার মধ্যে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ আর প্রোনাউনের মধ্যে। এরপরে যেটা ছিল পসেসিভ, পসেসিভ প্রোনাউনও ছিল, পসেসিভ অ্যাডজেক্টিভও আছে, যেমন অ্যাজ, মাই, হেয়ার, দেয়ার, এগুলা, এগুলা হচ্ছে পসেসিভ, অর্থাৎ আমার, তোমার, তাহার, হ্যাঁ, দেয়ার, তাদের, অধিকার আছে। পসেস কথাটা হচ্ছে অধিকারে থাকা, হ্যাঁ, এইটা আমার অধিকারে আছে, দিস ইজ পসেসিভ। পসেসিভ কথাটার অর্থ হচ্ছে অধিকারে থাকা। তখন আমরা ইয়োর মানে তোমার বাগান, তোমার বাড়ি, তোমার ঘর, আওয়ার আমাদের বাড়ি, আমাদের ঘর, দেয়ার তাদের, মানে তাদের অধিকারে আছে, হ্যাঁ, এরকম একটা বিষয়, সেটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আছে, যেমন হু, হু ইজ, হোয়াট, অর্থাৎ নাউন প্রোনাউনকে প্রশ্নের মাধ্যমে যখন মডিফাই করা হয় তখন আমরা যেটা বসাই, হুইজ বসাইতে পারি, হোয়াট, হুজ, এইগুলা আমরা বসাই, প্রশ্ন করি এগুলো দিয়ে, তখন এইটা হয়ে যায় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ মানে তো বিতরণ করা, বিতরণ কাকে করব, ইচ মানে প্রত্যেককে, এনি যে কাউকে, এভরি প্রত্যেককে করব, আইদার কেউই না, নাইদার, হ্যাঁ, আইদার নাইদারের ব্যাপারটা কিছু, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের ইয়েগুলো। এরপরে আমরা ভার্ব, মানে অ্যাডজেক্টিভটা মূলত কি, মূলত এক কথা আমরা বলবো যে নাউন প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ এইগুলো যখন বুঝাবে তখন সেইটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর সহজে কিভাবে আমি অ্যাডজেক্টিভ চিনবো, যেমন নাউনের পূর্বে বসলে সেটা অ্যাডজেক্টিভ হয়, বি ভার্বের পরে বসলে সেটা আবার অ্যাডজেক্টিভ হয়। এরকম কিছু সূত্র আছে, সংক্ষেপে কিছু সূত্র আছে পরীক্ষার হলে, সেই সূত্রগুলো যদি আমরা জানতে পারি তাহলে সেই সূত্র ধরেই আমি ওইটা বের করে ফেলতে পারবো যে এইটা এই পার্ট অফ স্পিচ হবে। আচ্ছা, এরপরে যেটা আমাদের আছে ভার্ব। ভার্ব বলতে তো আমরা বুঝি যে কোনো কাজ করা বুঝাইলে সেটা ভার্ব হবে। এখন ভার্ব গুলো অনেক প্রকারের আছে। প্রথমত ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনিট, একটা হচ্ছে নন ফাইনিট, অর্থাৎ সমাপিকা ক্রিয়া বাংলায় যদি বলি, আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ শেষ হয়েছে তাহলে মানে কি ফাইনিট ভার্ব, আর শেষ হয় নাই তার মানে কি নন ফাইনিট ভার্ব হবে তখন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসলো, আই এম ওরিড ড্যাশ দ্য এক্সাম, এখানে প্রিপোজিশনের ব্যবহার, এটা কোনটা হবে? আই এম ওরিড,
হ্যাঁ About the exam. অ্যাবাউট স্যার। About the exam. হ্যাঁ, আই অ্যাম ওরিড অ্যাবাউট দ্য এক্সাম, এখানে অ্যাবাউট হবে, ঠিক আছে? এটা About প্রিপোজিশনের ব্যবহার, কারণ মানে পরীক্ষা সম্বন্ধে সম্পর্কে, হ্যাঁ, ইন হয় না, অন হয় না, অফ হবে না, ঠিক আছে? এখানে অ্যাবাউট হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা ইনফিনিটিভ ভার্ব দেখলাম, সেটা হচ্ছে যে বক্তব্য শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে সেটা হবে মানে ফাইনিট ভার্ব, অর্থাৎ সমাপিকা। আর শেষ হয় নাই, সেটা হচ্ছে অসমাপিকা বা নন ফাইনিট ভার্ব। এখন ইনফাইনিট মানে ফাইনিট ভার্ব যেটা আর কি, সেইটা আবার দুই প্রকার, একটা প্রিন্সিপাল আর একটা অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল মানে কি মূল ভার্ব, আর অক্সিলারি ভার্ব মানে কি সাহায্যকারী ক্রিয়া। যতগুলো মূল ভার্ব আছে, মেইন ভার্বের যে বেস ফর্ম আছে, সবগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব কি হ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, এগুলো হলো অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। অর্থাৎ কোনো একটা কাজ করার জন্য সে সাহায্যকারী হিসেবে ব্যবহৃত হয়। তাহলে ফাইনিট ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হলো প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন এই প্রিন্সিপাল ভার্বটা আবার কি, সেইটা আবার এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, অর্থাৎ যে ভার্বটা মানে সাহায্য ছাড়াই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। হ্যাঁ, এরকম যদি থাকে, যেমন আই অ্যাম ইন ক্লাস 12, ঠিক আছে? এখানে তাহলে সেটি প্রিন্সিপাল ভার্ব হয়। এখানে এস বাই এস যুক্ত একমাত্র ভার্বটিকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। এই যে এটা, যেমন এখানে এমটা তো অক্সিলারি ভার্ব নাকি প্রিন্সিপাল ভার্ব? এটা আই এম ইন দ্য ক্লাস, আই এম ইন ক্লাস 12, স্যার এটা auxiliary না স্যার? না না। principal। এইখানে না, সে না। প্রিন্সিপাল ভার্ব, এইখানে সে এই বাক্যে প্রিন্সিপাল প্রিন্সিপাল ভার্ব, ভাব। এইখানে সে Principal verb. প্রিন্সিপাল ভার্ব। কিন্তু এমনি আমিজ আর ওয়াজ আর এগুলা কিন্তু অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে তো কোনো ভার্ব নাই, আর কোনো ভার্ব নাই, তাহলে এইখানে সে কি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে? এখানে সে প্রিন্সিপাল ভার্ব হিসেবেই ব্যবহৃত হয়েছে। আর আমরা সাধারণত ভাবে যেটা বুঝি, কারণ আমিজ আর ওয়াজ আর এগুলো তো সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন এখানে গো, এই গোটা হচ্ছে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি, ঠিক আছে? আর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এস বাই যোগ হয়েছে। কিন্তু এইখানে স্যার আমটাও ওইখানে কিন্তু, I am in class 12, এখানে হ্যাঁ যদি অন্য কোনো প্রিন্সিপাল ভার্ব থাকতো দেন সেখানে এমটা অক্সিলারি হইতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, মানে এটার ভাগের আর শেষ নাই। একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। মানে একটা হচ্ছে সকর্মক্রিয়া, একটা হচ্ছে অকর্মক্রিয়া। অর্থাৎ একটা কর্ম থাকবে আর একটা কর্ম থাকবে না। কর্ম মানে কি অবজেক্টিভ, অর্থাৎ একটাই অবজেক্টিভ থাকবে। যেমন হি ফ্লাইস এ কাইট, এই কাইটটা হচ্ছে অবজেক্টিভ। হি গোস টু স্কুল, হ্যাঁ এইরকম। এই যে ফ্লাইসটা হচ্ছে মূল ভার্ব, এটা অবজেক্টিভ। গোজ হচ্ছে মূল ভার্ব, এটা অবজেক্টিভ। অর্থাৎ অবজেক্টিভ থাকবে, আর যেটা থাকবে না, প্রয়োজন পড়ে না, সেটা হলো ইনট্রানজিটিভ। যেমন সিং ফ্লাইস টু কাম, গো ড্যান্স, হ্যাঁ এইগুলা, সুইম, এই বিষয়গুলো বলছে। রেস্ট, ফেল, ব্রেক, ক্লোজ, এইগুলো অনেক সময় মানে ওইটার পরে, যেমন এই যে বাক্যটা লেখছে এরকম দেখেন, দি গার্ল সিংস, এখানে সিংস এর পরে আর কোনো অবজেক্ট নাই। বাট ফ্লাইস, অর্থাৎ এখানে কোনো অবজেক্ট নাই। মাদার লাভস, এটার মধ্যে কোনো অবজেক্ট নাই। অর্থাৎ এইটাই অবজেক্ট ছাড়াই সে অর্থটা প্রকাশ করে ফেলছে। দি গার্ল সিংস, বাট ফ্লাইস, মাদার লাভস। এই প্রত্যেকটার মধ্যে কোনো বাক্যের অর্থ প্রকাশ করার জন্য কিন্তু কোনো অবজেক্টিভের প্রয়োজন পড়ে নাই। সেই জন্য এটার নাম দিয়েছে ইনট্রানজিটিভ, অর্থাৎ অকর্মক ক্রিয়া। আর এগুলোর মধ্যে অবজেক্টিভ ছিল। তাহলে এই প্রিন্সিপাল, এটাও কিন্তু এই ভার্বটা যে এটা একটা প্রিন্সিপাল ভার্ব, সিং, ফ্লাইস, লাভস, এগুলো প্রিন্সিপাল ভার্ব। এখানে যে ফ্লাই, গোস, এগুলো প্রিন্সিপাল ভার্ব। কিন্তু এই প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট আছে, আর এটার মধ্যে কোনো অবজেক্ট নাই। একটার নাম ট্রানজিটিভ আর একটার নাম হচ্ছে ইনট্রানজিটিভ। একটা প্রশ্ন আসলো আবারও, দি টিচার সেট সাম হোমওয়ার্ক, হ্যাঁ, দি এন্ড অফ দ্য, এটা বলার দরকার, একটু চ্যাট বক্সে লিখে দেখান তো। চ্যাট বক্সে লিখে দেখান। দেখা যায়? আচ্ছা, ডি নাম্বার লিখছেন একজনে, মানে একজনে লিখছেন, মানে এই লিখে দিতে পারেন, এ বি লিখে দিতে পারেন, বা অর্থটাও লিখে দিতে পারেন। রুহুল আমিন, তারপরে হাফিজা, নাসরিন নাহার, টুম্পা, সীমা, আইনুন নাহার, উন্মে খান। লেখেন লেখেন, সবাই লেখেন। তারপর যে আইডির নাম লেখেন না কেন, আমিনা খানম, সুপ্তা পাল,
আইডির নাম লিখবেন সবাই, কোন ইয়ে আইডি থেকে যুক্ত হয়েছেন আপনি, স্যার নাম আমারটা জানেন? হয়নি। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে সুপ্তা পাল, মামুন। আচ্ছা ঠিক আছে, সাবিত্রী দত্ত। আচ্ছা, এখানে দুই ধরনের উত্তর পেয়েছি, ঠিক আছে। একটা একটা মানে ডিটা পেয়েছি বেশি, ডিটাই বলছেন বেশি, ইয়াসমিন, অনিতা দত্ত, মৌসুমী দাস। হ্যাঁ, আপনারা বলছেন, অনেকেই বলছে ডি, আর একজন দুইজনে বলছে বি। আসলে এটা দি টিচার সেট সাম হোমওয়ার্ক, হ্যাঁ, হোমওয়ার্ক দিল, মানে ছাত্রদের কিছু হোমওয়ার্ক সেট করলো, দিল, ড্যাশ দ্য এন্ড অফ দ্য ক্লাস, ক্লাসের, At the end হ্যাঁ, of the এটা সবসময় অ্যাট দ্য এন্ড হয়, ঠিক আছে, অ্যাট দ্য এন্ড, শেষে অ্যাট দ্য স্যার এন্ড ফ্রেশ এটা এটা ফ্রেশ ইডিয়মস এন্ড ফ্রেজেস, কিন্তু অ্যাট দ্য এন্ড অর্থাৎ ক্লাসের জি স্যার শেষে, এটা অ্যাট ফ্রেশ দ্য এন্ড অফ দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসের একটা ক্লাস শেষে, লেসন অ্যাট দ্য সময় এন্ড অফ শেষে দ্য ক্লাস সিরিমনি, অনুষ্ঠানের শেষে, অ্যাট দ্য এন্ড অফ দ্য মিটিং, মিটিং শেষে এর শেষে, হ্যাঁ, ফ্রেশ এরকম এটা এন্ড হয়, এন্ড হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ছিলাম ভার্বে, ভার্ব থেকে আমরা অনেকগুলা পাইলাম, এখন লাস্টে ছিলাম আমরা প্রিন্সিপাল ভার্ব। সেই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, একটা ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব নামে একটা ভার্ব আছে, তার মূল কাজ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, অর্থাৎ যখন অর্থ নিজে প্রকাশ করতে পারে না কোনো ভার্ব, হ্যাঁ, তখন অর্থ প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে কিছু, মানে যে ভার্বটি তাকে বলছি আমরা অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্বটা মানে টেন্স ভয়েস মোড অনুসারে কিন্তু বিভিন্ন প্রকার সেন্টেন্সে বিভিন্ন রকমের হয়ে থাকে। সেন্টেন্সের গঠন অনুসারে এগুলো পরিবর্তন হয়ে যায়। যেমন এখানে বলছে আই এম রিডিং এ নোবেল, এখানে এই যে এমটা যদি না থাকতো, আই রিডিং এ নোবেল, অর্থাৎ এটা তখন বাক্যটা সঠিকভাবে প্রকাশ হইতো না, অর্থটা প্রকাশ পাইতো না, ভার্বের নিজের অর্থ প্রকাশ করা যায় না, তখন সেই জন্য সেই মূল ভার্বকে সাহায্য করার জন্য আর একটা সাহায্যকারী ভার্ব আনা হয়েছে এম, এখানে যেমন ওয়ার, এইগুলাকে বলছি আমরা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, অর্থাৎ মূল ভার্বের অর্থ প্রকাশ করার জন্য টেন্স ভয়েস মোড অনুসারে যখন অন্য কোনো প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, হ্যাঁ, সেন্টেন্স গঠনে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, যে সাহায্য করে সেই হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব আবার আরেকটা আছে আমাদের, এইটা অক্সিলারি ভার্ব। এরপরে যেটা নন ফিনিট ভার্ব এটা বলছিলাম, অর্থাৎ যেটার বক্তব্য শেষ হয় না, এবং সাবজেক্টের পার্সন নাম্বার বা ভার্বের টেন্স অনুসারে যাদের রূপের পরিবর্তন ঘটে না, তাদেরকে বলছি আমরা নন ফাইনিট ভার্ব। এই নন ফাইনিট ভার্ব আবার তিন প্রকার হয়, একটাকে বলে পার্টিসিপল, আর একটা বলে জিরান্ট, আর একটা বলে ইনফিনিটিভ। এগুলো ডিটেলস এখন তার আলোচনা করা যাবে না, আমরা যেহেতু ভার্ব নিয়ে আলোচনা করছি, তাহলে আমরা জানলাম নন ফাইনিট ভার্ব তিন ধরনের হয়, প্রিন্সিপাল ভার্ব, পার্টিসিপল যেটাকে বলছি আমরা, জিরান্ট, হ্যাঁ, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি, টু এর পরে যেটা বসে, যেমন টু গো, টু ডু, টু প্লে, মানে টুর পরে যে ভার্ব বসে তখন হয়ে যায় টু সুইম, টু হেল্প, এরকম হয়ে যায়। আর জিরান্ট কোনটা, জিরান্ট হচ্ছে ভার্বের সাথে মানে আইএনজি যুক্ত হয়, যেমন সুইমিং, ওয়ার্কিং, হেল্পিং, এরকম, সেটা হচ্ছে জিরান্ট। এগুলোর ডিটেলস আবার অন্য সময় আলোচনা করা হবে। আচ্ছা, এরপরে আর এক ধরনের ভার্ব আছে, সেটাকে বলে কসিটিভ ভার্ব। কসিটিভ ভার্ব বলে কসিটিভ, কসিটিভ কথাটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। ওই যে বাংলায় আমরা কালকে একদিন শিখছিলাম না, প্রযোজক ক্রিয়া, অর্থাৎ নিজে করে না, অন্যকে দিয়ে কাজটা করাই নেয়, এইটাকে বলে প্রযোজক। সিনেমার প্রযোজক থাকে, সিনেমার প্রযোজক, অর্থাৎ নিজে করে না, অন্যকে দিয়ে কাজটা করাই নিয়ে দেয়। হ্যাঁ, সেই ধরনের ভার্ব আছে, সেই ভার্ব গুলোকে বলা হয় কসিটিভ ভার্ব। যেমন মা তার শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা নিজে চাঁদ দেখছে না, তার শিশুকে চাঁদ দেখাইতে, চাঁদ দেখার কাজটা মা করতেছে, প্রযোজক করতেছে। হ্যাঁ, এরকম কিছু ভার্ব আছে, সেই ভার্ব গুলোকে বলে কসিটিভ ভার্ব। যেমন এখানে নো একটা মূল ভার্ব, এই নো ভার্বটার পজিটিভ ফর্মে হয়ে যাবে হচ্ছে ইনফর্ম, মানে জানানো, জানা, জানানো, দেখা, দেখানো, রিমেম্বার, মনে করা, রিমাইন্ড, মনে করিয়ে দেওয়া, আমি নিজে করব না, আমি মনে করিয়ে দিব, অর্থাৎ এইগুলাকে বলে পজিটিভ ভার্বের উদাহরণ। যেমন ডুব, ডিপ, ডিআইভি, ডিপ, হ্যাঁ, এটা হচ্ছে ডুব দেওয়া, কিন্তু ডিপ বলে ডুবানো,
অর্থাৎ আমি ডুব দেবো না, আমি কাউকে ডুবাবো। ড্রিঙ্ক মানে পান করা, আমি নিজে করলে তখন ড্রিঙ্ক, আর কাউকে পান করাবো, কাউকে খাওয়াই দিব, পান করাই দেবো, তবে ড্রেন্স হয়ে যাবে, ঠিক আছে। Drinks. হ্যাঁ, রাইস মানে হচ্ছে ওঠা, মানে, আর রাইজ এটা উঠানো, মানে বাচ্চাকে ঘুম থেকে উঠানো, তখন কিন্তু এইটা হয়ে যাবে, ঠিক আছে। লাই মানে শুয়ে পড়া, আর কাউকে আমি শুয়ে পড়াবো, বাচ্চাকে আমি Lay. শোয়াবো, হ্যাঁ, তখন হয়ে যাবে লে। তাহলে এইগুলো হচ্ছে এই যে কসিভ পজিটিভ, অর্থাৎ নিজে করে না, কাউকে দিয়ে কাজটা করিয়ে নেয়, তখন এই ধরনের ব্যবহার করা হয়। আচ্ছা, ঠিক আছে, পরেরটাই যাই, একটু মোবাইল একটু। If you can butter. না স্যার টুম্পা ম্যাম, আপনি ভিডিও অফ করে দেন। টুম্পা ম্যাম, ভিডিও অফ করেন। ভিডিও অফ করো মামা, ভিডিও অফ করো। ঠিক আছে, আমরা শুরু করছি। ঠিক আছে, টুম্পা ম্যাম একবারই চলে গেছে, থাকুক, ভিডিও অন করা সমস্যা নেই। এইবার ভিডিওটা চাকরি হয়েছে, সীমা পারে চাকরি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমরা সীমা শুরু আবার করি। বাকেরগঞ্জ থেকে না? আচ্ছা, আমরা শুরু করছি। স্যার, আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কগনেট। কগনেট বলে এটাকে, কগনেট ভার্ব। হ্যাঁ, কগনেটিভ হতে পারে, কগনেট। কগনেট কথাটা কি, যেমন বাংলায় আমরা শিখছিলাম এক ঘুম ঘুমাইলাম, এক দৌড় দৌড়িলাম, না, এরকম একটা শিখছিলাম না। অর্থাৎ মানে ইয়েটা ভার্ব থেকে যেটা উৎপন্ন হয়, অর্থাৎ ইন্টেনজিটিভ ভার্ব যখন বাক্যের ক্রিয়াপদ বা ভার্ব থেকে উৎপন্ন হয়ে নতুন কোনো শব্দ বা অবজেক্ট হিসেবে গ্রহণ করে, তখন সেই অবজেক্টটিকে কগনেট অবজেক্ট বলে। অবজেক্টটিকে বলে কগনেট অবজেক্ট। যেমন হি রান এ রেস, সে এক দৌড় দৌড়াইল। এখানে ভার্ব হচ্ছে রান, এই রান ভার্ব থেকে রেস কথাটা আসছে। এ রেস হচ্ছে এখানে অবজেক্ট। হ্যাঁ, তাহলে এ রেসটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ রান, এই রেসটা কোথা থেকে আসছে, রান থেকে আসছে। ভার্ব যার অবজেক্ট ঠিক একই রূপ, সেই জন্য এটাকে বলছে কগনেটিভ ভার্ব। অর্থাৎ এই রানটা তখন কি ভার্ব হয়ে যাবে, কগনেটিভ ভার্ব হয়ে যাবে। আর অবজেক্টকে তখন আমরা, এই যে অবজেক্টটা থাকে রেস, এই রেসটাকে বলবো আমরা কগনেট অবজেক্ট, আর ভার্বটাকে বলবো কগনেটিভ ভার্ব। যেমন এরকম উদাহরণ হতে পারে কি, আই স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। হ্যাঁ, এই স্লিপ, স্লিপটা এটা পাস্ট টেন্স হয়েছে আর কি, ঠিক আছে। আই স্লিপড এ স্যার সাউন্ড স্লিপ, স্লিপ। স্যার স্লিপটার একটাই হবে না স্যার, হ্যাঁ, ও একটা এটা কাটা যাবে না, স্লিপটার একটাই হবে না। হবে না, হবে না, হ্যাঁ ঠিক। অর্থাৎ দুইটা হয়ে গেছে, আমি তো এটা দেখে দেখে বুঝছিলাম কিভাবে এই বানানটা এরকম কেন। অর্থাৎ একটাই হবে না, এই যে মানে মানে এস এল ডাবল ইপি না। হ্যাঁ, যখন পাস্ট টেন্স হয়ে যাবে তখন এইটা উঠে গিয়ে এটা টি হয় এখানে। আচ্ছা, তাহলে আমি এক ঘুম ঘুমাইলাম, এখানে সাউন্ড স্লিপ যেটা, এটা হচ্ছে কগনিটিভ অবজেক্ট, কগনেট অবজেক্ট বলে এটাকে। আর এই ভার্বটাকে বলে কগনিটিভ ভার্ব। অর্থাৎ যখন অবজেক্ট এবং ভার্ব, মানে অবজেক্টটা ভার্ব থেকেই তৈরি হয় বা ভার্ব থেকে উৎপন্ন হয়, এরকম হয়, নতুন কোনো শব্দ বা অবজেক্ট রূপে গ্রহণ করে, তখন সেইটাকে বলি আমরা কগনিটিভ ভার্ব। আচ্ছা, এরপরে আর একটা আছে ফ্যাক্টিটিভ। ফ্যাক্টিটিভটা কি, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও অবজেক্ট পরবর্তী নাউন বা নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ
এর সাহায্য ছাড়া বাক্য পূর্ণ হয় না, তখন ওই বাক্যে ব্যবহৃত ভার্বকে বলে ফ্যাক্টেটিভ ভার্ব। যেমন এই অনেকগুলো ফ্যাক্টেটিভ ভার্ব আছে, লিস্ট অফ ফ্যাক্টেটিভ ভার্ব কি, যেমন ইলেক্ট বা নির্বাচিত হওয়া, সিলেক্ট বাছাই করা, হ্যাঁ, মেক, অ্যাপয়েন্ট, কল। উদাহরণটা যদি আমরা দেখি, দেখেন, দে সিলেক্টেড মি ক্যাপ্টেন, তারা আমাকে ক্যাপ্টেন তৈরি করেছিল। হ্যাঁ, তা এখানে এই যে আমরা যদি বলতাম দে সিলেক্টেড মি, এখন ক্যাপ্টেনটা যদি আমি না দিতাম, দে সিলেক্টেড মি, তখন কি অর্থ প্রকাশ পাইতো কোনো? দে সিলেক্টেড মি, তারা আমাকে নির্বাচিত করেছিল। কি নির্বাচিত করেছিল? অর্থাৎ পরবর্তী যে এই যে ক্যাপ্টেন, এই ক্যাপ্টেনটা কি? ইট মেবি নাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, অথবা অন্য কিছু হতে পারে। তাহলে এইটা ছাড়া পরবর্তী মানে নাউন প্রোনাউন বা যেটাই থাকুক না কেন, অ্যাডজেক্টিভ হতে পারে, সেইটা ছাড়া আসলে এটার অর্থটা, বাক্যের অর্থটা পূর্ণ হয় না। এখানে যদিও অবজেক্ট আছে, এটা মিটাতো অবজেক্ট। এই ধরনের ভার্বকে আমরা বলছি ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন উই কল্ড হিম এ ফুল, এই ফুলটা উই কল্ড হিম, আমরা তাকে বললাম, কি বললাম? বাক্যের অর্থ কিন্তু এইটা ছাড়া প্রকাশ করা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে এই ধরনের ভার্বকে বলছি আমরা ফ্যাক্টিটিভ ভার্ব। আই থিংক শেক্সপিয়ার এ গ্রেট পোয়েট, আই কনসিডার হিম ফেথফুল। ঠিক আছে, এইখানে ফ্যাক্টিটিভ ভার্ব কোনগুলো হয়? ইলেক্ট হতে পারে, সিলেক্ট হতে পারে, মেক হতে পারে, অ্যাপয়েন্ট হতে পারে, কল হতে পারে, নেম হতে পারে, ক্রাউন হতে পারে, লেবেল, নমিনেট, থিঙ্ক, এইগুলো হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। আচ্ছা, ভার্ব নিয়ে মূলত এগুলোই ছিল। ভার্ব আসলে অনেক বড় একটা জিনিস, তাই না? ভার্বের মধ্যে অনেক কিছু থাকে। আর আমাদের পরীক্ষার সময় কিন্তু আসে যে অমুক শব্দের ভার্বের রূপ কোনটা, ঠিক আছে? এই টাইপের পরীক্ষায় প্রশ্ন আসে। বা নিচে হাজারবার পড়ে গেলেও পরীক্ষার হলে কিচ্ছু মনে থাকে না। মনে তো আসলে মুখস্থ বিদ্যা না, এগুলো হচ্ছে বুঝে বুঝে উত্তর করতে হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আমরা শিখবো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব গেল, চারটে আমাদের হয়ে গেল। এখন যেটা আছে সেটা মূলত অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডভার্ব হচ্ছে কি উপায়ে, কিভাবে, কখন। আর অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের ভিতর কিন্তু পার্থক্য আছে। ভার্ব এবং অ্যাডজেক্টিভ অথবা অন্য একটি অ্যাডজেক্টিভকে যখন বর্ণনা করে, সেইটা তখন হয়ে যায় অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডভার্ব একটি পার্ট অফ স্পিচ যা কাকে বর্ণনা করবে? ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অথবা অন্য আরেকটা অ্যাডভার্বকে বর্ণনা করবে। অর্থাৎ তাদের সম্পর্কে, ভার্বের সম্পর্কে অথবা অ্যাডজেক্টিভ সম্পর্কে অথবা অন্য একটা অ্যাডভার্ব সম্পর্কে যখন আরো তথ্য দেবে সেই তথ্যগুলো কি, কখন, কোথায়, কিভাবে, কি উপায়ে, কি পরিমাণে, এই প্রশ্নগুলো উত্তর দেয়, তখন সেইটা হয়ে যায় মূলত অ্যাডভার্ব। যেমন এখানে উদাহরণ দিয়ে দেখি, দি গার্ল স্পিক ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। ঠিক আছে, এখানে ফ্লুয়েন্টলিটা কি? অ্যাডভার্ব স্যার, অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তাহলে সে মানে শি স্পিক ইংলিশ, সে ইংলিশ বলতে পারে। কিভাবে ইংলিশ বলতে ইংলিশটা পারে? হচ্ছে কি, নাউন না? এখন এই Yes, ইংলিশ sir. বলতে পারে, সেই আরো তথ্য দিচ্ছে কিভাবে বলতে পারে, ফ্লুয়েন্টলি। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে এই নাউন সম্পর্কে আরো বেশি তথ্য আমাদেরকে দিচ্ছে, যে এইটা হতে পারে স্যার নাউন সম্পর্কে আসলে না স্যার, স্পিক সম্পর্কে, ভার্ব নাউন না, সম্পর্কে ওই যে ভার্ব, ভার্ব, এই ভার্ব সম্পর্কে। এই যে এখানে তো লেখা আছে ভার্ব, ভার্ব মানে কিভাবে বলে, ওই যে ফ্লুয়েন্টলি বলে, কিভাবে বলে, ফ্লুয়েন্টলি। অর্থাৎ ভার্ব সম্পর্কে সে আরো তথ্য এখানে দিচ্ছে, সংজ্ঞাই তো লেখা আছে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ সম্পর্কে। যেমন এখানে যদি বলি দি লায়ন রোর লাউডলি, রোর মানে কি, গর্জন করছিল, কিভাবে? লাউডলি। তাহলে দি লায়ন, যদি একটু লাউডলি না থাকতো আমার এখানে, তা দি লায়ন রোরড, হ্যাঁ, রোরড মানে গর্জন করতেছিল। এইটা সম্পর্কে কিভাবে গর্জন করতেছিল, অর্থাৎ ভার্ব সম্পর্কে সে আরো তথ্য এখানে দিচ্ছে। হ্যাঁ, করেছিল। হি টক্স জেন্টেলি, সে কথা বলছিল, কিভাবে বলছিল? এই টক সম্পর্কে আরো বলছে, জেন্টেলি বা রুডলি হতে পারে, হ্যাঁ, বা লাউডলি হতে পারে, এরকম। অর্থাৎ ভার্ব সম্পর্কে আরো তথ্য যখন আমাকে দিবে সে, ভার্ব অথবা একটা ভার্ব না, শুধু অ্যাডজেক্টিভ হতে পারে, হ্যাঁ, অথবা অন্য একটা ভার্ব সম্পর্কে হতে পারে, সেইটাই হলো মূলত অ্যাডভার্ব। ভার্ব মানে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে, ঠিক না? অ্যাডভার্বটা সাধারণত কি, সাবজেক্টের নাউনের পূর্বে বসে সাধারণত, এটা, তাই না?
এখানে এটা যদি আমরা বলতে পারি এখানে যে দি ইংলিশ কি নাউন, এটা না, নাউনের পূর্বে বসছে এটা, এরকম হতে পারে। অর্থাৎ অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসবে তারও কিন্তু সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। অ্যাডভার্ব কত প্রকার হতে পারে? এটা হতে পারে অনেক প্রকার, যেমন সিম্পল অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, কনজাংটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এর প্রত্যেকটারই আলাদা আলাদা করে আমাদের কিছু জানতে হবে। নাউনের পূর্বে বসলে নাউনের পূর্বে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যে সিম্পল অ্যাডভার্ব বললাম, সিম্পল অ্যাডভার্বের মধ্যে আবার অনেক রকম আছে। অ্যাডভার্ব অফ ম্যানার বোঝানোর জন্য আছে, অ্যাডভার্ব অফ টাইম বোঝানোর জন্য আছে, প্লেস বোঝানোর জন্য আছে, ফ্রিকুয়েন্সি বোঝানোর জন্য আছে, তারপরে আছে যে কজ অ্যান্ড ইফেক্ট, কারণ ও ফলাফল, সেগুলো বোঝানোর জন্য এফেক্ট, এফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এটা হতে পারে। হুম, আচ্ছা, ম্যানার বোঝায় কোনটা দিয়া, যেমন ব্রেভলি, সুইটলি, এগুলো দিয়ে ম্যানার বুঝাইতেছে। তারপরে টাইম বুঝায় কি, ভেরি সুন, ইয়েস্টারডে, টাইমটা বুঝাইছে। তারপর প্লেস কি, যেমন গোয়িং হোম, কোথায় যাচ্ছে। হি অলওয়েজ গো টু বেড বিফোর এত, অর্থাৎ এই যে প্রায় সেরকম বলে। ফ্রিকুয়েন্টলি মানে কি, প্রায় 11টার মধ্যে বেড়ে যায়, ফ্রিকুয়েন্সলি। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে কজ বুঝায়, কজ মানে কি, স্যার ফ্রিকুয়েন্টলি কি অলওয়েজ বোঝাচ্ছে না? হ্যাঁ, অলওয়েজ না, এটার অর্থ হচ্ছে ফ্রিকুয়েন্সি মানে প্রায়। অ্যাডভার্ব যেমন হি অলওয়েজ মানে গো টু বেড, পৌনঃপুনিকতা এটা, মানে পুনঃ পুনঃ, হ্যাঁ, পুনঃ পুনঃ বা একই কাজ বারবার পুনঃপুন। করা। সে যেমন ফ্রিকুয়েন্সি অর্থ হচ্ছে he বারবার। came here twicely, in তাহলে a স্যার এখানে week, মানে অলওয়েজ, উইকে 2বার আসে সেইটা, প্রায় আসে সেইটা, এরকম একটা বিষয়। অলওয়েজটা ফ্রিকুয়েন্সি, অ্যাডভার্ব ফ্রিকুয়েন্সি না? অলওয়েজ, জি, হ্যাঁ হ্যাঁ, এইটাই, এটা ঠিক আছে, আপনার কথাটা ঠিক আছে। তো মানে যে ফ্রিকুয়েন্সি কথাটার অর্থ হচ্ছে যেটা বারবার করি আমরা। এখানে অলওয়েজ মানে কি, সর্বদা, সর্বদা সে, হি অলওয়েজ গো টু বেড, মানে প্রায়, অলওয়েজ মানে কি, সর্বদাই সে 11টার সময় বেড়ে যায়। এই কাজটাই, এইটার এই জন্য এটাকে এই অলওয়েজটা এখানে, হ্যাঁ ঠিক আছে, অলওয়েজটা মানে হচ্ছে ফ্রিকুয়েন্সি। হার্ডলি, অলওয়েজ, হ্যাঁ এগুলো বুঝাবে। হ্যাঁ, এরপরে আছে কজ অ্যান্ড ইফেক্ট, যেটা দিয়ে কারণ বুঝাবে, যেমন অ্যাজ এ রেজাল্ট হতে পারে, হাউএভার হতে পারে, ফ্রিকুয়েন্টলি হতে পারে, হেন্স হতে পারে, যেটা দিয়ে কজ এবং ইফেক্ট, ফলাফল বুঝায়, কারণ এবং ফলাফল বুঝে। এই ধরনের কিছু অ্যাডজেক্টিভ আছে, হ্যাঁ, যেমন এই যে ফার্দার মোর, মোর ওভার, ফাইনালি, লাস্টলি, দাস, এইগুলো সবই হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। এরপরে আর একটা আছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, অর্থাৎ হ্যাঁ বোধক অথবা না বোধক বোঝানোর জন্য কিছু অ্যাডভার্ব ব্যবহৃত, যেমন ইয়েস, হি হেল্প মি, এখানে ইয়েসটা কিন্তু অ্যাডভার্ব, হি ইজ নট কামিং। আচ্ছা, তাহলে এইভাবে এখানে কয়েক প্রকার আছে, 6 প্রকার আমরা দেখলাম। এগুলো অ্যাডজেক্টিভের প্রকার, 7 প্রকার না। আর একটা আছে কি, অ্যাডভার্ব অর ডিগ্রি অর ইন্টেন্সিফায়ার, এটা এটা কি, অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্বের পূর্বে বসে যে অ্যাডভার্ব গুলো কোনো কাজে কতটুকু বা কি পরিমাণে সম্পূর্ণ হয় তা বলে দেয়, সেটাকে বলে অ্যাডভার্ব অফ ডিগ্রি অর ইন্টেন্সিফায়ার। যেমন হাউ মাচ, কতটুকু, হ্যাঁ, এটা একটা উদাহরণ হিসেবে বলতে পারে। তারপর অলমোস্ট, কুইট, জাস্ট, টু, এনাফ, হার্ডলি, হ্যাঁ, কমপ্লিটলি, ভেরি, এক্সট্রিমলি, এই সবগুলোই হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, অর্থাৎ পরিমাণ বুঝাইছে এখানে, হ্যাঁ, কতটুকু বা কি পরিমাণ, এটা বোঝানোর জন্য কত মাত্রায়, ডিগ্রি মানে কি এখানে মাত্রা, কত মাত্রায় হয়েছে। যেমন মেনি অফ, মেরি ইজ এ ভেরি বিউটিফুল, এখানে বিউটিফুল তো আছে, কতটুকু বিউটিফুল, ভেরি বিউটিফুল, এটা মাত্রাটা হচ্ছে খুব বেশি সুন্দর। তাহলে এই ভেরিটা এখানে কি, নিশ্চয়ই ভেরিটা অ্যাডভার্ব, কিন্তু সে অ্যাডভার্বের মধ্যে আবার কোনটা, অ্যাডভার্ব অফ ডিগ্রি বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এরপরে আরেক ধরনের অ্যাডভার্ব স্যার আছে, একটা সেটা হচ্ছে, প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ বলেন। এই যে এর আগের স্লাইডটা একটু দেখান। আচ্ছা, এইটা, হ্যাঁ এখানে, এখানে এই যে স্যার ইন্টেন্সিফায়ারে হার্ডলি, স্কার্সলি এগুলো আছে, তো এর আগে যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিতে যেমন আমরা অলওয়েজ দিলাম, তো হ্যাঁ, হার্ডলি বা স্কার্সলি, এগুলো হার্ডলিও তো দেওয়া যায় না?
হার্ডলি মানে কদাচিৎ, ওখানেও আসতে পারে, সে কদাচিৎ। কদাচিৎ যায়, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, হার্ডলি হি কামস হিয়ার। সেটা হতে পারে। তো তবে এখন ফ্রিকুয়েন্সি, স্যার এটা বুঝবো কখন যে এটা ইন্টেন্সিফায়ার নাকি ফ্রিকোয়েন্সি? না আমার তো আর ওইভাবে পরীক্ষা আসবে না, আমার আসবে তো সাধারণত যে নিচের কোনটি কোন ভার্ব কোন পার্ট অফ স্পিচ এই টাইপের আসবে প্রশ্নটা। এখন ওইটা ওইভাবে তো আর আসে না, যেটাকে অ্যাডভান্স মানে অ্যাডভান্স অফ অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ এরকম যদি আসে তাহলে আপনি যে হার্ডলি স্কাইলি এটাকে অ্যাডভান্স অফ ডিগ্রির ভিতরে রাখা হয়েছে, কিন্তু আপনার যে স্যার এখানে তো হাউ মাচের উত্তর দেয়, এই যে বলাই আছে, এটা তো হাউ হ্যাঁ মাচের উত্তর দেবে, উত্তর অলওয়েজ তো দেয়, হাউ মাচের বা ফ্রিকোয়েন্সি হাউ মাচের উত্তর দেবে না। না না সেটা ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মানে কি প্রায়ই করে নাকি, হ্যাঁ মানে পুনো পুনো যেটা। পুনঃ পুনঃ করে, যেমন দিনে 3 বার বা দিনে 2 বার বা মাসে 3 বার আচ্ছা, তার একই মানে কাজ ওখানে বারবার হার্ডলি করা, আসবে না, এটাকে বলছি ওখানে আমরা হার্ডলি ফ্রিকোয়েন্সি। আসবে না। আর এইখানে হ্যাঁ, মূলত উত্তরটা দেবে হাউ মাচ দিয়া, যদি উত্তর পাওয়া যায় কি পরিমাণে বা কতটুকু, তখন জি হয়ে যাবে স্যার। তার মাত্রাটা কি, তখন হয়ে যাবে ইন্টেন্সিফায়ার, ঠিক আছে। আচ্ছা এরপরে যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে রিলেটিভ, রিলেটিভ অ্যাডভার্ব অর্থাৎ সম্পর্ক, ওই যে হোয়েন, হোয়ার, হাউ, হ্যাঁ একই, হুইল, হোয়াইল, এগুলা। তারপরে ছিল কনজাংটিভ ভার্ব, অ্যাডভার্ব, এটা কি ছিল, যেমন এখানে এগুলো হোয়ার, হোয়েন, হোয়াই এগুলো দিয়ে অর্থাৎ সংযোগ করবে, পূর্ববর্তী এখানে বলছে দুটি বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করা হয়, এটাই মূলত কনজাংটিভ অ্যাডভার্ব। এবং সেটা এই যে হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই এগুলা কিন্তু এক এক সময় বলছিলাম এক এক রূপ যখন ধারণ করে, এটা কিন্তু আবার দেখেন হোয়ার, হাউ এগুলো কিন্তু প্রিপজিশনের মধ্যেও ছিল, তারপরে এই জিনিসগুলা অন্য জায়গায়ও ছিল, কিন্তু এটা বাক্যে কোথায় বসছে সেইটার উপরে নির্ভর করে তার নামটা হয়ে যাবে আর কি, ঠিক আছে। যে ইন্টারোগেটিভ প্রোনাউনও তো ছিল, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভও ছিল, ইন্টারোগেটিভ অ্যাডভার্বও আছে, এখন তিনটেই আছে। কিন্তু এটা মূলত ইন্টারোগেটিভ অ্যাডভার্ব নাকি ইন্টারোগেটিভ প্রোনাউন নাকি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, সেটা মূলত নির্ভর করে বাক্যে কোথায় তার অবস্থান, বা সে বাক্যের অন্য শব্দের সাথে কিভাবে কাজটা করছে, এবং সেটা কোন, ওই কাজ করলে কোনটার মধ্যে যাবে সেই হিসেবে তার অবস্থান হবে। আমি উদাহরণ হিসেবে বলছিলাম কি, যে একই লোক কারো হচ্ছে ভাই, কারো হচ্ছে বোন, মানে কারো হচ্ছে বন্ধু, কারো হচ্ছে ছেলে, কারো হচ্ছে এরকম এক একটা অবস্থান হয়ে যাচ্ছে তার, কারো কাছে এক একজনের কাছে এক এক রকম সে, তাহলে এটা নির্ভর করছে, রিলেশনটা চেঞ্জ করে, রিলেশনটা চেঞ্জ চেঞ্জ করে আর কি, ঠিক আছে এটাই ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যেটাকে আমরা বলছি। সেটা তো আমরা জানি প্রশ্ন জিজ্ঞেস করা হবে এখানে, প্রশ্ন জিজ্ঞেস করার জন্য যে অ্যাডভার্ব গুলো ব্যবহৃত হবে, হ্যাঁ সেইগুলোকেই বলবো আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আচ্ছা এই ছিল মূলত আমাদের অ্যাডভার্ব নিয়ে যত কথাবার্তা। আর অ্যাডভার্ব আমরা সহজে চিনবো কিভাবে, নাউন সহজে চিনবো কিভাবে, বা অ্যাডজেক্টিভ কিভাবে আমরা সহজে চিনবো, তার জন্য মূলত এক এক জায়গায় বসলে এক এক রূপ ধারণ করে ঠিকই, তারপরেও তো তার ওভারঅল কিছু বৈশিষ্ট্য আছে, যে এইভাবে হইলে এইটা হবে, এইভাবে হইলে এইটা হবে, হ্যাঁ সেটা আমরা সংক্ষিপ্ত একটা স্লাইডে আমরা দিয়ে দেবো আর কি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা জানবো প্রিপজিশন, অর্থাৎ পজিশন তো আমরা বুঝি মানে অবস্থান, আর প্রি মানে কি পূর্বে, অর্থাৎ কোন একটা জিনিসের পূর্বে বসে তা পূর্বে বসবে। কিসের পূর্বে বসবে, সেটা ওয়ার্ড হতে পারে, নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ হতে পারে, হ্যাঁ তার পূর্বে বসে কাজ কি তার অন্যান্য মানে বাক্যের অন্যান্য শব্দের সাথে তার কি সম্পর্ক, হ্যাঁ সেই সম্পর্কটা স্থাপন করে, যেটা সেটি হচ্ছে প্রিপজিশন, ইন, অ্যাট, অন, ফর, ইন, টু, বি, হ্যাভ, মানে অনেক ধরনের প্রিপজিশন আছে, মুখস্থ করে যেগুলো শেষ করা যায় না। যেমন এখানে একটা বাক্য দেওয়া আছে, দি বুক ইজ অন দ্য টেবিল, হ্যাঁ এটা কি, টেবিলটা হচ্ছে নাউন তাই না, এই নাউন, যেমন দি বুক যদি বলতাম, দি বুক তারপর অনটা যদি না বলতাম আমি, দি বুক ইজ দি টেবিল বলতাম, তাহলে কিন্তু এটার অর্থটা প্রকাশ পেত না। এখন দি বুক ইজ অন দা টেবিল, এটা টেবিলের উপরে, এই অনটা হচ্ছে কোথায়, হ্যাঁ অর্থাৎ ওই টেবিলের সাথে দি বুক এর যে সম্পর্ক সেটা স্থাপন করে দিয়েছে অনে, ঠিক আছে। এই জন্য এইটাই সম্পর্ক স্থাপন করছে, এই জন্য এইটার নাম হচ্ছে, এবং পূর্বে বসছে, সে পূর্বে বসে তার অবস্থানটা হবে কি, কার মানে কিসের পজিশনটা হবে, তো মানে আগে পূর্বে বসবে সে, ঠিক আছে। কিসের পূর্বে বসবে,
এটা হতে পারে কোনো নাউন অথবা কোনো নাউন ফ্রেজের পূর্বে বসতে পারে। ঠিক আছে? আচ্ছা, আর যেমন উই স্যাট আন্ডার দ্য ট্রি। হ্যাঁ, এই যে দি ট্রি এর সাথে এর পূর্বে বসছে আন্ডার, এই আন্ডারটা হচ্ছে প্রিপজিশন। এখন প্রিপজিশন অনেক রকমের হয়, এখানে 6 রকমের বলছে। এর মধ্যে একটা হচ্ছে সিম্পল প্রিপজিশন, ইন, অন, অ্যাট, এগুলো হচ্ছে সিম্পল। ডাবল হতে পারে ইনটু বা এরকম হতে পারে। কম্পাউন্ড প্রিপজিশন আছে, ফ্রেজ প্রিপজিশন আছে, পার্টিসিপল প্রিপজিশন আছে এবং ডিসগাইজ প্রিপজিশন আছে। আমরা উদাহরণ দিয়ে যদি প্রত্যেকে একটু একটু দেখি। তার এখানে একটা প্রশ্ন আসলো, আবার একটা ভার্ব ফর্ম অফ দা ওয়ার্ড বিউটিফুল। আচ্ছা, এটা আমরা একটু চ্যাট বক্সে লিখে দেই। মানে এখানে বলছে বিউটিফুল এর ভার্ব ফর্মটা কি হবে, এটা কোনটা হবে? বিউটিফুল এর ভার্ব, ভার্ব বলতে কি, ক্রিয়ারূপ কোনটা, ক্রিয়ারূপ, এইটার ক্রিয়ারূপ কোনটা? আচ্ছা, তৌহিদা সুলতানা, আমিনা খানম, আঞ্জুমানারা, আমিনা খানম। আচ্ছা, লিখতে পারছেন। তারপরে শামিমা, হেপি, মাগুরা, শান্তা ইসলাম। নাম নেই একজনের, নাম নাই কেন? হাজেরা আক্তার, তাহমিনা রচি, মৌসুমী দাস। তারপরে নাম নাই, হ্যাঁ, সুমনা, শুক্লাল দাস। এরপরে কি, আইনুন নাহার। আচ্ছা, সবাইটাই হয়েছে এখানে, দেখি যতজনে লিখছেন সবারটাই হয়েছে। এই টাইপের প্রশ্নই কিন্তু পরীক্ষা আসছে, অর্থাৎ এইটার এই ফর্মে কি হবে, ওই ফর্মে কি হবে। ঠিক আছে? আবার এইটাই আসতে পারে যে বিউটিফাই এর এটা কি, এই বিউটিফুলটা কি বলেন তো? সুন্দর। না, এটা কি অ্যাডজেক্টিভ নাকি Adjective. অ্যাডজেক্টিভ? তাহলে এটা আসতে পারে যে বিউটিফাই এর অ্যাডজেক্টিভ রূপ কোনটা। ঠিক আছে? এটা নাউন আছে স্যার, প্রায় নাউন দেখা যায়, বিউটিফুলের নাউন ফর্মটা লিখতে বলা হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের উত্তর হবে যে বিউটিফাই, এইটা উত্তর। ঠিক আছে, সি নম্বর এটা। The noun beauty না? Noun beauty. নাউন Noun বিউটি, beauty. বিউটিফুলি হলো আর adverb। beautify হচ্ছে verb, আর beautiful এইটা adjective এই বিউটিটা আমি কি? বলছি যে এরকম কোশ্চেন হচ্ছে আসতে পারে। noun স্যার। হ্যাঁ, বিউটি হচ্ছে নাউন, বিউটিফুল হচ্ছে Noun. ভার্ব, বিউটিফুলি আর হলো adverb। বিউটিফাই আর বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এরকম বিউটিফুলি প্রশ্ন স্যার আসে adverb। যে এইটার Adverb. অ্যাডভার্ব। আচ্ছা, মানে এইটা এই ধরনের প্রশ্ন আসে যে এইটার ভার্ব ফর্ম কি, এটার নাউন ফর্ম কি, এই টাইপের প্রশ্ন আসে পরীক্ষায়। আচ্ছা, আমরা এখন ডিটেলস যদি একটু জানি। প্রথম আমাদের যেটা ছিল সেটা হচ্ছে সিম্পল প্রিপজিশন। সিম্পল প্রিপজিশন মানে কি, ইন, অর, ইন, অ্যাট, ইন, মানে এইগুলা মানে একটা শব্দ থাকে, ইন বা অ্যাট, এগুলো হচ্ছে সিম্পল প্রিপজিশন। ঠিক আছে? ইন দা রুম, তারপর টু দা ভার্সিটি, অ্যাট, হ্যাঁ, এগুলো হচ্ছে সিম্পল প্রিপজিশন। ডাবল মানে কি, দুইটা মিলে একটা হয়। যেমন ইন আর অন, ইন আর টু মিলে হলো ইন টু। তারপর উইথ আর ইন মিলে হলো উইদিন, এটা ডাবল হয়ে গেছে। বাই আর সাইড মিলে হলো বাই সাইড, বিসাইড যেটাকে বলি। তাহলে এটা প্রত্যেকটার মধ্যে দুইটা দুইটা আছে, এটার নাম হচ্ছে ডাবল প্রিপজিশন। যেমন এখানে যেটা আছে, হি কুড নট কাম টু দ্য মিটিং বিকজ অফ হিজ ইলনেস, এখানে বিকজ অফ এইটা। তারপরে আছে কি উইদিন একটা, হ্যাঁ, তারপরে আউট অফ এটা, এগুলো সবই হচ্ছে ডাবল প্রিপজিশন। পরের যেটা আছে কম্পাউন্ড, কম্পাউন্ড, হ্যাঁ, কম্পাউন্ড যেটা, কম্পাউন্ডটা কি, যৌগিক না? যেমন অ্যাক্রোসটা হয়েছে কি কি দিয়া, অন এবং ক্রোস, এই দুইটা মিলে হয়ে গেছে অ্যাক্রোস। তারপরে অন এবং লং, এই দুইটা মিলে গেছে অ্যালং, অর্থাৎ ওই যে অনটা সংক্ষিপ্ত হইয়া এ হয়ে যায়, অনটা সংক্ষিপ্ত হইয়া এ হয়ে যায়। বিহাইন্ড, বিহাইন্ডের মধ্যে কি আছে, বাই আর হিন্ড, বিহাইন্ড, বিসাইড, বাই আর সাইড। হ্যাঁ, তাহলে এইখানে কি বলছে যে যখন নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সঙ্গে কম্পাউন্ড প্রিফিক্স হিসেবে যুক্ত হয়, তখন তাকে আমরা বলি কম্পাউন্ড প্রিপজিশন। যেমন আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক বিফোর হি কাম, এই যে বিফোর, হ্যাঁ, এটা
হি ওয়াজ আস্কিং অ্যাবাউট, এইটা দি রিভার ইজ রানিং অ্যাক্রস, এইটা, এগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন। আরেকটা আছে সেটা কি, ফ্রেজ প্রিপজিশন, ফ্রেজ যেটাকে বলি আমরা, অর্থাৎ যেমন ইজ ইনফর্মড অফ, হ্যাঁ, সামনে, মানে একটা শব্দগুচ্ছ, ফ্রেজ মানে তো শব্দগুচ্ছ, যেটা নাউনের সঙ্গে প্রিপজিশন যুক্ত হয়, নাউন ফ্রেজ প্রিপজিশন অর্থাৎ অর্থ প্রকাশ করে, তখন তাকে নাউন প্রিপজিশন বলা হয়। যেমন ইন কম্পারিজম উইথ, তুলনা করার জন্য ব্যবহৃত হয়, ইন কোর্স অফ, হ্যাঁ, এইগুলা সবই হবে ফ্রেজ প্রিপজিশন। অর্থাৎ এখানে কিন্তু ইনও একটা আছে, অপও একটা আছে, আবার ফন্ট একটা শব্দ, অর্থাৎ অনেকগুলো শব্দগুচ্ছ, এই জন্য বলছে এটা শব্দগুচ্ছ, তখন একটা প্রিপজিশনের মতো কাজ করে এবং সেটা হয়ে যায় ফ্রেজ প্রিপজিশন। আচ্ছা, যেমন উদাহরণ দিয়ে যদি বলি, হি কেম হিয়ার ইন অর্ডার টু, ইন অর্ডার টু একটা ফ্রেজ প্রিপজিশন। উই ওয়ার স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ, সামনে, এটা একটা। তারপরে ডিউ টু, কারণে, হ্যাঁ, অর্থাৎ ওই যে আমরা এডিয়াম চেন ফ্রেজে শিখছি না, সেখানে কিন্তু আছে ইন অর্ডার টু, ডিউ টু, ইন ফ্রন্ট অফ, হ্যাঁ, ইন কম্পারিজম উইথ, ইন কোর্স অফ, এইগুলো হচ্ছে এডিয়াম, মানে যে ফ্রেজ প্রিপজিশন বলে, অর্থাৎ শব্দগুচ্ছ সঙ্গে নাউনের সঙ্গে প্রিপজিশন যুক্ত হয় যখন, তখন আমরা তাকে বলছি ফ্রেজ প্রিপজিশন। আচ্ছা, আর এক ধরনের প্রিপজিশন আছে, তার নাম হচ্ছে পার্টিসিপল প্রিপজিশন। পার্টিসিপল সেটা কি, যেমন রিগার্ডিং, এটা কি নাউন, মানে যে রিগার্ড মানে কি, কনসিডার, হ্যাঁ, এটা ভার্ব, তাই না, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, কনসিডার আইএনজি যুক্ত হয়েছে। এখানে বলছে কি, কতগুলো প্রেজেন্ট পার্টিসিপল, এবং এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে এক কথায় বলা যায়, যারা নাউন বা প্রোনাউনের পার্টিসিপলের সাথে যুক্ত না থেকে প্রিপজিশন রূপে ব্যবহৃত হয়, তখন তাকে বলি আমরা পার্টিসিপল প্রিপজিশন, যেমন রিগার্ডিং, কনসিডারিং, ডিউরিং, এইগুলা। আর একটা আছে কি, ডিসগাস্ট। ডিসগিউজড অর্থ কি, অর্থাৎ ছদ্মবেশে, ঠিক আছে, ছদ্মবেশ মানে কি, অর্থাৎ অপ্রকাশিত থেকে যায়, হ্যাঁ, সংক্ষিপ্ত বা অপ্রকাশিত হয়। যেমন এই যে আমি বলছিলাম অন, অনটা আসছে কি, এ থেকেই হচ্ছে অন, ও থেকে হচ্ছে অফ। যেমন আমরা দেখো না যে ও ক্লক লিখি আমরা, যে ও ক্লক, এই ও ক্লকটা কি, ও ক্লকটা মানে হচ্ছে অফ ক্লক, অফ ক্লকটাকেই মানে সংক্ষেপে লেখে ও ক্লক। অর্থাৎ এখানে এখানে ছিল মূলত অফ, এই অফটার এফটা কি হয়েছে, মানে অপ্রকাশিত হয়ে গেছে, হ্যাঁ, অপ্রকাশিত রয়ে গেছে, হ্যাঁ, এই এই ধরনের যে প্রিপজিশন, সেই প্রিপজিশন গুলোকে আমরা বলছি ডিসগিউজড প্রিপজিশন। অর্থাৎ মানে যেমন এখানে বলছে এই যে টোয়াইস এ উইক, এ উইক মানে কি, মানে অন উইক, এক সপ্তাহে, কিন্তু অন না বসে এখানে বসছে এ উইক, এটাই এখানে অন, অনটাই মানে ছদ্মবেশে এই এ হইয়া বসবে আর কি। এই ধরনের কিছু প্রিপজিশন আছে, সেটাকে বলছে ডিসগিউজড প্রিপজিশন। আচ্ছা, প্রিপজিশন তো অনেক রকম দেখলাম, এছাড়া আরো তাকে প্রিপজিশন অফ টাইম, প্রিপজিশন অফ প্লেস, প্রিপজিশন অফ ডিরেকশন, এই তিন ভাগে আবার ভাগ করা যায়। টাইম বোঝানোর জন্য যে যেগুলো, সেগুলো টাইম প্রিপজিশন, প্রিপজিশন অফ টাইম। প্লেস বোঝানোর জন্য যেগুলো, সেগুলো প্রিপজিশন অফ প্লেস। আর ডিরেকশন মানে আন্ডার, নিচে, উপরে, রাইটে, পিছনে, হ্যাঁ, সো অন, অর্থাৎ কোন একটা ডিরেকশন বোঝাবে সে, এই দিকে না এই দিকে, উপরের দিকে না নিচের দিকে। এই ডিরেকশন বোঝানোর জন্য কিছু প্রিপজিশন আছে, সেইগুলোকে একসাথে বলি আমরা ডিরেকশন, প্রিপজিশনস অফ ডিরেকশনস, এক কথা বলা যায়। টাইম বোঝানোর জন্য যেগুলো, সেগুলো প্রিপজিশন অফ টাইম। আচ্ছা, আর একটা প্রশ্ন আবার আসলো আমাদের, আমরা একটু আবার চ্যাট বক্সে লিখে দেই, দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড এক্সিডেন্ট, এক্সিডেন্টের অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে? আচ্ছা, সবাই তো লিখতেছেন, রাজিয়া, সুলতানা, হ্যাঁ, সুমনা, ইয়াসমিন, তাওহিদা সুলতানা, তারপরে আমেনা খানম, নামনাই, উর্মি খান, আঞ্জুমানারা, মামুন, তারপরে সবাই
মানে দুই ধরনের পাইতেছি আবার উত্তর। হাফিজা খানম, সুপ্তা পাল, তারপরে আইনুন, তাহমিনা রুচি। আচ্ছা ঠিক আছে, এখানে দুই ধরনের পেয়েছি, মানে দুই ধরনের বলতে কেউ বলছে এ, হ্যাঁ, যেমন হাসনাত, হাসনাত বলছে এ। এর তো অ্যাডভান্স আছে। কেউ বলছে বি, বি বলছে বেশিরভাগ আর কি। আচ্ছা, এখানে এল ওয়াই যুক্ত থাকলে তো আর সে অ্যাডজেক্টিভ হবে না কখনোই, তাই না? সে এটা সে হয়ে যাবে অ্যাডভার্ব অ্যাডভার্ব, অ্যাডভার্ব তাহলে আমাদের এই তো হবে না কখনোই। আসলে এইটা হবে হলো বি। যুক্ত হলে হয় স্যার, যখন ওই নাউন থেকে নাউনের সাথে এলওয়াই যোগ করে ওটাকে অ্যাডজেক্টিভ করা হয়, যেমন ফ্রেন্ড, ফ্রেন্ডলি, হ্যাঁ, কিন্তু এই এরকম ক্ষেত্রে আর কি। অ্যাক্সিডেন্ট, এটা এখানে বলেছে মাঝে যে মাঝে তো অ্যাক্সিডেন্টাল, তো হয় এখানে স্যার, ডাবল এল হয়, অবজেক্টিভের তো সাথে এটা হবে মাঝে না। মাঝে এলওয়াই থাকলেও এইখানে হয়। অ্যাক্সিডেন্টের থেকে অ্যাক্সিডেন্টাল, এইটা হবে। জি জি, এটি হবে। হ্যাঁ, এটা হবে না। এল যুক্ত শব্দগুলো অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, কোনটা? এ এল যুক্ত, এ এল, আল, আল যুক্ত, শেষে এ আল এল যুক্ত হবে। বাক্যের শেষে থাকলে, অর্থাৎ শব্দের শেষে যখন এ এল হয় থাকে, সেই সব জি শব্দ স্যার। সাধারণত ওই নাউনের সাথে এল যোগ করে স্যার। নাউনের সাথে। নাউনের সাথে এল থাকলে সেগুলো অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, প্রিপজিশন আমাদের এই পর্যন্তই থাকলো। এরপরে কি আছে? কনজাংশন আছে আর একটা, না? আচ্ছা, কনজাংশন বলতে তো আমরা বুঝি যে কি করবে, সে সংযোগ স্থাপন করবে, ব্রিজ করে দেবে। ব্রিজ এক কথা বলা যায়, ব্রিজ করে দেবে আমাদেরকে। অর্থাৎ দুই বা ততোধিক বাক্যের মধ্যে যে সংযোগ স্থাপন করে। এখানে একটা বাক্য আছে আর এখানে একটা বাক্য আছে, এখানে একটা জিনিস বসে এই দুটো বাক্যকে সংযোগ করে দেবে। যেমন আমরা হতে পারে হি ইজ পোর, হি ইজ অনেস্ট, ঠিক আছে? সে গরিব, শেষ, এখানে দুইটা বাক্য আছে। এখন এই দুইটা বাক্যকে আমরা যদি একসাথে যুক্ত করি, তখন আমরা কি বলতে পারি? হি ইজ পোর And বাট অনেস্ট। হ্যাঁ, না, অ্যান্ড হি ইজ পোর অ্যান্ড হি ইজ অনেস্ট না, মানে অ্যান্ড দিলেও he হয়, is অ্যান্ড poor দিলেও তো but honest. বাক্যটা সংযুক্ত হইল, কিন্তু এটা মানে এখানে বলছে হি ইজ পোর, সে গরিব কিন্তু সৎ। মানে Sure. বাট দিলে বাক্যটা সুন্দর হয় আর কি। হ্যাঁ, মানে মিলে আর কি, মানে বলতে সে সৎ, হ্যাঁ, কিন্তু সে গরিব, গরিব বাট কিন্তু গরিব। অনেস্ট। আর যদি আমি বলতাম হি ইজ পুর অ্যান্ড হি ইজ অনেস্ট, তাহলে সেটাও অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে আমাদের, ঠিক আছে? সেটাও বাক্যটা হতো, বা সেটাও কনজাংশনের ব্যবহার হতো, কিন্তু এখানে বাটটা দিলে বাক্যটা ক্লিয়ার হয় বা বাক্যটার যথাযথ হয়। আচ্ছা, এখন যদি বলি যে কনজাংশন কত প্রকার, তাহলে এখানে কনজাংশন হচ্ছে তিন প্রকারের আছে। কোঅর্ডিনেটিং, মানে কোঅর্ডিনেট করে, মানে কি সমন্বয় করে, আর সাব অর্ডিনেটিং, আর হচ্ছে কলারেটিভ কনজাংশন। এই তিন ধরনের ব্যবহারটা আমরা একটু দেখবো। আচ্ছা, এখানে যেটা আছে উদাহরণ দিয়ে যদি আমরা দেখাই, যে যেসব কনজাংশন সমমর্যাদা সম্পন্ন বা সমশ্রেণীর দুটি ওয়ার্ড বা ক্লোজকে যুক্ত করে, মানে কোঅর্ডিনেট করে, যেটাকে বলে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেমন অ্যান্ড হতে পারে। অ্যান্ড দিয়ে কি হয়? দুটি ভার্ব যুক্ত হতে পারে, যেমন ইট অ্যান্ড রাইট, ইট অ্যান্ড গো, মানে খাইলো এবং গেল, বা রাইট অ্যান্ড রিড, মানে দুটো ভার্ব সমজাতীয় বলছে এখানে। সমমর্যাদা, সমমর্যাদা বলতে সমজাতীয়, ঠিক আছে, সমশ্রেণীর। সে দুটো ভার্ব হতে পারে, দুটো নাউন হতে পারে, দুটো প্রোনাউন হতে পারে। যেমন হি অ্যান্ড শি হতে পারে, যেমন রহিম অ্যান্ড করিম হতে পারে, অ্যান্ড হয়। হ্যাঁ, যেমন দুটি ভার্ব হতে পারে, ইট অ্যান্ড রাইট। হ্যাঁ, হ্যাঁ, এরকম আর কি, সমজাতীয় যুক্ত করে। সেইটার আর একটা হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ, বাট, নট অনলি, আইদার, হাউএভার। এইগুলো হতে পারে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। আর সাব কোঅর্ডিনেটিং মানে কি? অর্থাৎ এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজকে যে প্রিন্সিপাল ক্লোজের সাথে যুক্ত করে, সেইটা হচ্ছে এরকম আর কি। যেমন বিফোর, বা অ্যাজ, বিকজ, সিন্স, লেস্ট, দ্যাট, ইফ, ইন দ্য কেস, অ্যাজ ইফ, থ্রো, অলদো, সো অ্যাজ, সোর পরে কিছু বসবে, তারপরে অ্যাজ বসবে, অ্যাজ হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ, এরকম না? তারপরে সো হতে পারে, দেন হতে পারে, আফটার হতে পারে। এগুলা কিন্তু আবার যে কানেক্টর বা ওই যে লিঙ্কিং বার বা কমপ্লিটিং সেন্টেন্স করার ক্ষেত্রে
অনেকগুলো থিওরি আছে, মানে সূত্র টুত্র আছে, এইগুলা সেই সূত্র আর কি। এইগুলা হতে পারে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, কোরিলেটিভ কনজাংশন কোনগুলো? যেমন নাইদারের পরে বসে নর, আইদারের পরে বসে অর। হ্যাঁ, নাইদার নর আইদার অর। নট অনলির পরে বসে কি? বাট অলসো। But also. হ্যাঁ, যারা সাধারণত জোড়ায় জোড়ায় বসে, হ্যাঁ দেখবেন সবসময় নাইদার থাকলে নর হয়, আইদার থাকলে অর হয়, নট অনলির পরে বাট অলসো But হয়। she is not only a meritorious student but also a good player। হ্যাঁ, এরকম হয়, অর্থাৎ জোড়ায় জোড়ায় বসে। সাধারণত এভাবে বসে। নো লেস দ্যান, নো লেস এর পরে কি বসে? দ্যান। বোথ অ্যান্ড, বোথের পরে কি বসে? অ্যান্ড। এইগুলাকে বলছি কোরিলেটিভ, মানে সহ সম্পর্কযুক্ত কনজাংশন, যেগুলোকে আমরা বাংলায় বলতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কনজাংশনের বিষয়গুলো গেল। আচ্ছা, এরপরে কি আছে? আর একটা বাকি আছে না, ইন্টারজেকশন। লাস্টে আমাদের 8 প্রকারের লাস্ট হচ্ছে ইন্টারজেকশন। এটা তো বুঝি আমরা, মানে আবেগ। ইন্টারজেকশন কথাটা মানে হচ্ছে আবেগ, আকস্মিক ভাবাবেগ, মানে দুঃখ, বেদনা, হতাশা, এইগুলা প্রকাশ পায় যেটাকে দিয়ে, সেইটাকে বলি আমরা ইন্টারজেকশন। যেমন ব্রেভো মানে কি? সাহসী। এলাচ, ওয়েল ডান, হ্যাঁ, তারপরে ফাই, তারপরে শিট, শিট আমরা বলি না, শিট। এই যেগুলা, এগুলো দেখি মানে কোনো আবেগ প্রকাশ পাইছে। সেটা দুঃখ হতে পারে, কোন আনন্দের ঘটনা হতে পারে। যেমন এই যে এলাচ দিয়ে কি হয়? দুঃখ প্রকাশ করা হয়। হুররে দিয়ে কি হয়? আনন্দ প্রকাশ করা হয়। হ্যাঁ, আনন্দ প্রকাশ করা। সাধারণত এই যে যেগুলো আছে, এলাচ, হ্যালো, হ্যাভেন্স, গুড, ইনডিড, নেভার, হে, হ্যাঁ, হাই, ও, গুড, গ্রিপ, এইগুলো হচ্ছে কি? সবই একটা একটা ইন্টারজেকশন। হ্যাঁ, যেমন হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ, সে কি সুন্দর। হ্যাঁ, হোয়াট এ বিউটিফুল, অর্থাৎ এটা আবার ওই যে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে বাক্যের শেষে একটা বিস্ময় সূচক চিহ্ন বসে। হ্যাঁ, এরকম এই যে এইটা আছে, এই যে এটা, হ্যাঁ, বিস্ময় সূচক চিহ্ন, এটা একটা আছে। আনন্দ, অর্থাৎ এটাকে বলে, একটাকে বলে দুঃখ বোঝানোর জন্য একটা, আরেকটা আছে আনন্দ প্রকাশ করার জন্য। ঠিক আছে, এইগুলোকে বলছি মূলত আমরা ইন্টারজেকশন। এখন এটার আবার প্রকারভেদ আছে নাকি? আছে, এটা আবার 8 প্রকারের হয়। 8 প্রকারে কি? গ্রিটিংস বোঝানোর জন্য কিছু হয়, হ্যাঁ, অভিবাদন বোঝানোর জন্য। যেমন আমরা দেখলে একজনের সাথে একজনে বলি হ্যালো, হাই, এই বা হাই, এগুলো হলো, এইটার নাম দিছে ইন্টারজেকশন অফ গ্রিটিংস। আবার আরেকটা আছে যে কোনো কিছু অ্যাপ্রিসিয়েশন করার জন্য বলে, ওয়েল ডান, ব্রেভো, ব্রিলিয়ান্ট, স্প্লেন্ডিড। হ্যাঁ, এগুলা হচ্ছে অ্যাপ্রুভাল বা কোনো কিছুর, মানে তাকে কি বলছি? ব্রেভো মানে তার একটা সাহসিকতাকে আমরা অ্যাপ্রুভ করছি বা অ্যাপ্রিসিয়েট করছি, এই ধরনের নাম দিয়েছে ইন্টারজেকশন অফ অ্যাপ্রিপিয়েশন বা অ্যাপ্রুভাল। আর একটা আছে যে সারপ্রাইজ বোঝানোর জন্য এটা, যেমন আহ বা হোয়াট, ও, এই, এগুলোকে বলে সারপ্রাইজ বা বিস্ময় প্রকাশ করার জন্য। আর একটা হবে, হ্যাঁ এখানে এনটা ওঠে নাই, জয় মানে আনন্দ বোঝানোর জন্য একটা হয়, ওয়াও, হ্যাঁ, হুররে, হ্যাপি, এগুলা আনন্দ প্রকাশ করার জন্য। আর একটা আছে দুঃখ বেদনা প্রকাশ করার জন্য, যেমন এলাচ, ও, হ্যাঁ, এই টাইপের, এটা হলো দুঃখ প্রকাশ করার জন্য। আর একটা হচ্ছে যে অ্যাটেনশন গ্রো করার জন্য ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, বিহোল্ড, লুক, লুক, দেখো দেখো, এই টাইপের। লিসেন, শোনো, লিসেন মানে বিস্ময় প্রকাশ, লিসেন, শোনো শোনো, এরকম একটা বিষয়। এই যে বিভিন্ন, এটা ভাবাবেগের উপর নির্ভর করছে। এক একটাকে, এটাকে আবার 6টা সেকশনে ভাগ করে 6 প্রকারের ইন্টারজেকশনের কথা এখানে বলা হয়েছে। আমার কাছে 10 প্রকার আছে স্যার। আচ্ছা, আরো প্রকার হতে পারে, আপনি আলাদা এটাকে আরো ভাগ করে ফেলবেন। আচ্ছা, মূলত আমাদের এইটাই ছিল। এখন আমাদের এই ডিটেলসটা আমরা জানলাম, কিন্তু আমাদের মূলত জানতে হবে ওই যে সহজে আমরা কিভাবে এটাকে চিনতে পারি। তার জন্য কি কি থাকলে এটা নাউন হবে, কি কি থাকলে এটা প্রোনাউন হবে, কি কি থাকলে অ্যাডজেক্টিভ হবে, মানে এর যে কোথায় কোথায় থাকলে, কি কি থাকলে বলতে কোথায় কোথায় থাকলে, কোথায় কোথায় বসে জিনিসগুলা, সেইটা সেইটা আমাদের বেশি মানে দরকার। তবে এই আলোচনার থেকে মূলত আমরা একটা মানে বিশাল ধারণা পেয়ে গেছি বলা যেতে পারে,
এক কথা আমাদের বলা যেতে পারে পার্ট অফ স্পিচ সম্পর্কে এগুলো আমরা আগেও জানতাম হয়তো কম বেশি, হ্যাঁ, কিন্তু স্যার এখন পজিশনালি দেখা যায়, হ্যাঁ, তাছাড়া আলোচনা সবগুলোই ঠিক আছে। করে দিলাম। এখন দেখা গেল আরেকটার পরে যদি আপনি বাসায় এটা একটু দেখেন, তাহলে আপনি ডিটেলসটা আপনার জানা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব? এখন আমরা পোল কোশ্চেনে চলে যাই।